সবাইকে স্বাগতম দুর্যোগ অনুধাবনের নিয়মিত আয়োজন দুর্যোগ কথায়। প্রতি শুক্রবারের মতো আমরা হাজির হয়ে গেছি। আমাদের চতুর্থ পর্ব চলছে এবার। আমাদের আজকের বিষয় নির্ধারণ করা হয়েছে পরিবেশ সমাজ বিজ্ঞান। এই বিষয়ে কথা বলার জন্য আমাদের অনলাইন লাইভে যুক্ত রয়েছেন ডক্টর তুহিন রায়, সহযোগী অধ্যাপক, সমাজবিজ্ঞান ডিসিপ্লিন, খুলনা বিশ্ববিদ্যালয়। আমাদের সাথে আজকে আরো একজন যুক্ত রয়েছেন, যাকে আপনারা আগের 3টি পর্বে দেখেছেন, মোহাম্মদ জুয়েল মিয়া, শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয়। তার আরো একটি পরিচয় রয়েছে, তিনি দুর্যোগ অনুধাবনের স্বেচ্ছাসেবক। আমি প্রথমেই মোহাম্মদ জুয়েল মিয়াকে আজকের লাইভের প্রারম্ভিকের স্বাগত বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করব। মোহাম্মদ জুয়েল মিয়া। হ্যাঁ, ধন্যবাদ কবির হোসেন। আজকের সঞ্চালনার দায়িত্বটি নেয়ার জন্য আমি বিশেষ করে ধন্যবাদ জানাবো। আমাদের সঙ্গে অতিথি হিসাবে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক ডক্টর তুহিন রায়। আমরা বিশেষভাবে কৃতজ্ঞতা পোষণ করছি আমাদের এই শ্রদ্ধেয় শিক্ষকের প্রতি। আমি শুরু করার আগে ছোট্ট তুহিন রায় স্যারের একটি কবিতার ক্ষুদ্র একটি অংশ নিয়ে আমরা শুরু করছি। উনি কবিতাটির নাম অনুর্বর বর্ষা। উনার যে বইটি প্রকাশিত হয়েছিল সেটির মূল কবিতা এটি, অনুর্বর বর্ষা। ঝিরঝির বাতাস, বর্ষার রিমঝিম শব্দ, কখনো তীব্র নিনাদ, আকাশের তাণ্ডব, কোন ব্যাঙের সেই অতি পরিচিত ডাক আজ আর নেই। একই বর্ষাকাল, এক পশলা বৃষ্টি, ধরণীর চাওয়া, কৃষকের পার্থিব প্রার্থনা, তৃষ্ণার্ত মানুষের তৃষ্ণা আর মেটে না। কলসি কাখে গৃহবধূর জল আনা শেষ হয় না। একই বর্ষাকাল। এই কবিতা মূলত আমি কবিতাটি আরেকটু দীর্ঘ, আমি কবিতার সামান্য একটু অংশ আবৃত্তি করার চেষ্টা করলাম। কবিতাটির মূলত উনি যেটা চেষ্টা করেছেন যে আমাদের যে বর্ষার যে চিরাচরিত রূপ, এই রূপটি আসলে বদলে যাচ্ছে। আমরা স্বাগত জানাচ্ছি কবি, একজন গবেষক, একজন শিক্ষক, একজন স্বেচ্ছাসেবক। ধন্যবাদ স্যার আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আমরা প্রিয় দর্শক আপনাদেরকে সামান্য একটু পরিচয় করিয়ে দিই। আজকের যে মূল বিষয়টি, আমরা যে বিষয়টি নিয়ে কথা বলছি, পরিবেশ সমাজ বিজ্ঞান। আমরা মূলত এখানে পরিবেশের সঙ্গে মানুষের যে সম্পর্ক, সেই সম্পর্কটা নিয়েই মূলত পরিবেশ সমাজ বিজ্ঞান আলোচনা করছে। যদি আমরা একটু টপিকটার মূল যে টপিকটা যদি বিশ্লেষণ করি, পরিবেশ সমাজ বিজ্ঞান অর্থাৎ বোঝাই যাচ্ছে সমাজ বিজ্ঞানেরই একটি শাখা, যেটি পরিবেশের সঙ্গে মানুষের সম্পর্ক নিয়ে আলোচনা করে। পরিবেশের যদি আমরা চিন্তা করি এভাবে যে মানুষ হিসাবে অথবা সমাজের সদস্য হিসাবে অথবা সমাজ পরিবেশের উপর কিভাবে প্রভাব বিস্তার করছে, আবার পরিবেশ আমাদের উপরে কিভাবে আমাদেরকে প্রভাবিত করছে তাদের বিভিন্ন উপাদানের দ্বারা। আমরা স্বাগত জানাচ্ছি আমাদের শ্রদ্ধেয় শিক্ষককে। কেমন আছেন? ধন্যবাদ জুয়েল, অসংখ্য ধন্যবাদ তোমাকে এবং কবিরকেও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার আজকের এই অনুষ্ঠানে একজন অতিথি হিসেবে আপ্যায়ন করার জন্য বা আমাকে স্বাগত জানানোর জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি। তো তোমার কথা সূত্র ধরে তুমি আমার কবিতার বেশ কিছু সুন্দর কথা বলেছো। অনুর্বর বর্ষা, হ্যাঁ, আমার ওটা প্রথম কাব্যগ্রন্থ ছিল সেখানে, এবং এই কবিতার নাম ধরেই বইটির নামকরণ করা হয়েছিল এবং সুন্দর একটা আমি বলবো স্বাগত বক্তব্য বা স্বাগত লিখেছিলেন ডক্টর সৌমিত্র শেখর, ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলা ডিসিপ্লিন ডিপার্টমেন্টের শিক্ষক। তো যাই হোক, আমি আজকের এই অনুষ্ঠানে প্রথমেই যে করোনাক্রান্ত যে মানুষগুলো আজকে সাংঘাতিক রকম কষ্টের মধ্যে আছে, আজকের এই পৃথিবীতে নেই, আমি তাদের আত্মার প্রতি শান্তি কামনা করছি, এবং যারা আক্রান্ত, যাদের পরিবার সাংঘাতিক রকমের কষ্টের মধ্যে, সেই জায়গায় আমি তাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা, ভালোবাসা এবং শুভেচ্ছা জানাচ্ছি। কারণ আজকের যে বিষয়টা নির্ধারণ করা হয়েছে এনভায়রনমেন্টাল সোশিওলজি, চমৎকার একটা বিষয়, কিন্তু এই বিষয়টা একটা প্যান্ডেমিক, আমরা জানি যে মহামারী আকার ধারণ করেছে ইতিমধ্যে, এবং এটা শুধু বাংলাদেশের সমস্যা নয়, এটা পৃথিবীর একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে। সেই জায়গা থেকে এই যে চমৎকার একটা টপিক বা চমৎকার একটা বিষয় নিয়ে ডিজাস্টার পারসেপশন বা দুর্যোগ অনুধাবন, তারা যে বিষয়টি নিয়ে কথা বলার জন্য আমাকে সুযোগ করে দিয়েছে, সেজন্য আমি আবারও ধন্যবাদ জানাই। আসলে এটা খুবই সময় উপযোগী একটা বিষয়।
পরিবেশের সাথে সমাজের যে একটা অঙ্গাঙ্গী ভাবে তারা যে জড়িত এবং খুব চমৎকার যে একটা সম্পর্ক, সেই সম্পর্কটা কিন্তু আজকের বিষয়ের মূল কেন্দ্রবিন্দু বলে আমি মনে করি। কারণ পরিবেশটা কি এবং সমাজ বিজ্ঞানটা কি সে বিষয় নিয়ে আমি শুরুতে কথা বলতে চাই। জুয়েল এবং কবির যদি আমাকে অনুমতি দাও তাহলে আমি আমার কথা চালিয়ে যেতে পারি। তাহলে আমি কন্টিনিউ করব। আচ্ছা, থ্যাংক ইউ। আসলে এনভায়রনমেন্ট কি, আমি খুব গুরুগম্ভীর কথায় যাব না, বা পরিবেশ কি আমি খুব কঠিন জায়গায় যেতে চাই না, বাট আমি কঠিন বাস্তবতায় যেতে চাই। পরিবেশ কি? হ্যাঁ, পরিবেশ আমরা ছোটকালে একটা ডেফিনেশন শিখেছিলাম যে পরিবেশ আমাদের চারপাশে যা কিছু আছে সেটাই হচ্ছে পরিবেশ। আসলে তাই। হ্যাঁ, দেখো যে আমার শ্রদ্ধেয় দর্শক এবং শ্রোতা যারা আছেন তারা সবাই জানেন যে আমরা কিন্তু পরিবেশই মানুষ। আমাদের চতুর্দিকে কিন্তু সারাউন্ডিংস করে আছে যে সত্তাটা, সেটা আমাদের পরিবেশ। হ্যাঁ, এই পরিবেশটা আসলে দুইটা ভাবে কিন্তু আমরা পরিবেশটাকে অনুধাবন করতে পারি। একটা হচ্ছে ফিজিক্যাল অ্যাসপেক্ট থেকে, যেটাকে ন্যাচারাল সায়েন্টিস্টরা তাকে ন্যাচারাল সায়েন্সের দৃষ্টিভঙ্গি থেকে ব্যাখ্যা করেছে। আর একটা হচ্ছে সোশ্যাল অ্যাসপেক্ট বা সামাজিক পটভূমির দিক থেকে কিন্তু ব্যাখ্যা করা হচ্ছে। সুতরাং পরিবেশকে যদি আমরা যদি জানতে চাই তাহলে কিন্তু পরিবেশের মূল যে জায়গা সেটা হচ্ছে আমাদের অস্তিত্বের সাথে কিন্তু পরিবেশটা সম্পর্কিত হয়ে রয়েছে, তাই নয় কি? কারণ পরিবেশ আজকের আমি ছোট একটা কবিতার লাইন এখানে দিতে চাই, কারণ আমি চাইছি যে পরিবেশটাকে বা সমাজ বিজ্ঞানটাকে খুব তাত্ত্বিক জায়গা না নিয়ে সেটাকে একটা সাধারণ মানুষের জীবনের কথা আমি সেই জায়গা থেকে ব্যাখ্যা করতে চাই। তো আমি করোনাকালীন সময় আমার প্রথম যে কবিতাটা লিখেছিলাম, আশা করি সেটা ভীষণ রকমের একটা পরিবেশ বিষয়ক একটা চিন্তা আসতে পারে আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমি দর্শক শ্রোতাকে জানিয়ে রাখতে চাই। সেই কবিতাটা এরকম ছিল যে গুমরে ক্রুন্দনের স্তব্ধ ধ্বনি। হ্যাঁ, কারণ পরিবেশকে কিন্তু আমরা নষ্ট করে ফেলেছি। পরিবেশকে কিন্তু মারাত্মক ভাবে আমরা কি বলবো যে ব্যবহারের জীবনের অনুপযোগী করে ফেলেছি, যে কারণে আজকে পরিবেশ কিন্তু আমাদের বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছে। আমরা যতই বড় বড় কথা বলি না কেন, আমরা যতই বড় চিন্তা করি না কেন, পরিবেশকে কিন্তু আমরা নষ্ট করে ফেলেছি, সেটা অবভিয়াসলি বলতেই হবে। তো সেই জায়গা থেকে আমি যদি এই কবিতা দিয়ে কিছু বলতে চাই তাহলে কেমন লাগে সেটা দর্শক শ্রোতার উদ্দেশ্যে আমি বলি। সেটা হচ্ছে এরকম: গুমরে ক্রুন্দনের স্তব্ধ ধ্বনি, আজ থমকে আছে পৃথিবী, জনমানব শূন্য ভুতুড়ে নগরী, কি যেন একটা হাহাকার, কি যেন তাই তব চাই তব দেহ মনে, স্তব্ধতা হৃৎপিণ্ডের ধপধপানি। এমন তো কেউ চায়নি, তাহলে কেন এমন হলো? শুনতে পাচ্ছ গুমরে ক্রুন্দনের সে স্তব্ধ ধ্বনি, কান পেতে শোনো গভীর নিমগ্ন মনে, শুনবে অন্তরাত্মার বেদনা মিশ্রিত ধ্বনি প্রতিধ্বনি, যে ধ্বনিতে বাজ্যত রক্তের লাল চিহ্ন নেই, কিন্তু একটা বুক ফাটার্ত চিৎকারে ভারী আকাশ বাতাস নরনারীর স্মৃতি চিহ্নের আলপনা খুঁজে পাবে। তবু দোহাই তোমার, হাত বাড়িয়েছি ক্ষমা করো, সঠিক স্টের সন্ধান দাও, আর সুন্দর পৃথিবীতে আত্মশুদ্ধির পথ বলে দাও। এটা কিন্তু একটা প্রার্থনায় রূপ নিল শেষ দিকে যে, কিন্তু প্রথমে আসলে সত্যিকারে এখানে একটা ভুতুড়ে নগরী তৈরি হয়েছে। কেন আজকে ভুতুড়ে নগরী তৈরি হয়েছে? কিসের কারণে আজকে ভুতুড়ে নগরী তৈরি হয়েছে? আমরা কিন্তু সেই প্রশ্নটাই আজকে প্রচন্ড রকমের সবার সামনে চলে আসে, এবং সেটাই হচ্ছে আজকে আমার বলার বিষয় সামান্য হলো যে আমার পরিবেশ কি এবং আমার সমাজ কি, পরিবেশ কিভাবে সমাজকে প্রভাবিত করছে, সমাজ কিভাবে পরিবেশকে প্রভাবিত করছে, এবং সেই জায়গা থেকেই একটা সলিউশনে আসার সামান্যতম চেষ্টা থাকবে আজকে আমার বক্তৃতার মধ্য দিয়ে। কবির স্যার, আমি একটু বলি স্যার, সেটা হচ্ছে যে আমরা পরিবেশকে নানাভাবেই পরিবেশের উপর অত্যাচার নিপীড়ন চালাচ্ছি, তার বিরূপ প্রভাব পরিবেশ আমাদেরকে প্রতিদান হিসেবে দিচ্ছে এখন। আসলে এই যে করোনা মহামারী স্যার, এটা অনেকে বলতেছেন যে আমাদের দীর্ঘদিনের পরিবেশের প্রতি যে অত্যাচার, এটারই একটা ফল। আসলে আমাদের উচিত পরিবেশকে অবশ্যই সংরক্ষণ করা, পরিবেশের সাথে সদয় ব্যবহার করা, তাহলে পরিবেশ আমাদেরকে মনে হয় আমার সাথে ভালো আচরণ করবে। স্যার, আপনি আপনার বক্তব্য চালিয়ে যেতে পারেন। হ্যাঁ, ধন্যবাদ কবির। আসলে কথাটা সেটাই যে এইটার জন্য খুব বেশি আসলে বিদগ্ধজন হতে হবে সেটা নয়। পরিবেশ কিন্তু পরিবর্তন হচ্ছে, পরিবেশ কিন্তু পরিবর্তন হয়েই চলেছে। আমরা যদি চিন্তা করি সেই অনেক সময় আগে, যখন কিনা একটা সময় ধর্ম দিয়ে কিন্তু পৃথিবী অনেকটা সেখানে চালিত হতো। হ্যাঁ, আমরা যদি আমি সমাজ বিজ্ঞানের সেই প্রোটেস্ট্যান্ট ইথিক্স এন্ড দ্য স্পিরিট অফ ক্যাপিটালিজম ম্যাক্স ওয়েবারের সেই চিন্তার জায়গাটাও যদি আমি ধরি,
তাহলে সে সময় কিন্তু ক্যাপিটালিজম সমাজটাকে, ধর্ম অর্থাৎ সমাজটাকে কিন্তু নিয়ন্ত্রণ করতো, তাই না? এবং পরবর্তীতে কিন্তু একটা সময় যে সেই জায়গা থেকে কিন্তু বের হয়ে এসেছে মানুষ, তাই নয় কি? এবং আমি ইতিপূর্বে অর্থাৎ কিছুক্ষণ আগে আমি একটা আমার আলোচনার মধ্যে সেটা বলতে চেষ্টা করেছিলাম, কথা হচ্ছিল ডক্টর জিসি দেবকে নিয়ে। হ্যাঁ, ডক্টর জিসি দেবের তার যে চিন্তাটা ছিল, যেখানে আমি মনে করছি খুবই ভীষণ ভীষণ রেলিভেন্ট বিষয়টা, যে তিনি চিন্তা করছিলেন দুইটা ভাবে কিন্তু সমাজটাকে ব্যাখ্যা করার চেষ্টা করেছিলেন। তার তার যে পাণ্ডিত্যের জায়গা, তার যে দর্শনের জায়গা, যদিও তিনি দর্শনের টিচার, কিন্তু তিনি বলতে চেষ্টা করেছিলেন যে বস্তুতান্ত্রিক যে সমাজ ব্যবস্থা বা মেটেরিয়ালিজমের যে জায়গাটা, মেটেরিয়ালিজম দ্যাট মিনস তিনি বোঝাতে চেষ্টা করেছেন পৃথিবী এগিয়ে যাচ্ছে, আজকে অনেক ধরনের ডেভেলপমেন্ট পৃথিবী হয়েছে, এই যে এগিয়ে যাওয়ার জায়গাটাকে, যেটাকে সমাজবিজ্ঞানের ভাষায় সমাজবিজ্ঞানের জনক অগাস্ট কোচ যেটাকে তিনি পজিটিভ ফিলোসফি হিসেবে বলছেন, সেই জায়গায় কিন্তু ডক্টর জিসি দেবও তিনি কিন্তু বলছেন যে একটা জায়গায় যে এই যে বস্তুতান্ত্রিকতার যে ডেভেলপমেন্ট, এই ডেভেলপমেন্ট কিন্তু এগিয়ে চলছে। হ্যাঁ, যেটাকে আমরা বলছি আজকের আইসিটি ডেভেলপমেন্ট, নানান ভাবে পৃথিবী এগিয়ে যাচ্ছে, এই বস্তুতান্ত্রিকতার ডেভেলপমেন্ট কিন্তু চলছে। আরেকটা জায়গায় কিন্তু ডক্টর জিসি দেব তিনি বলছেন যে আধ্যাত্মিকতার ডেভেলপমেন্ট। হ্যাঁ, একদিকে স্পিরিচুয়ালিজম, দ্যাট মিনস আমি পূর্ব বলেছি যে ধর্ম কিন্তু একটা জায়গায় সোসাইটিকে নিয়ন্ত্রণ করতো। তাহলে এই দুইটার কম্বিনেশন করে কিন্তু ডক্টর জিসি দেব তিনি বলছেন যে একটা একটা সমন্বয়, একটা ফিলোসফির কথা তিনি বলছেন। অর্থাৎ এই যে দুইটা ফিলোসফি, একটা হচ্ছে মেটেরিয়ালিস্টিক ফিলোসফি, একটা হচ্ছে আধ্যাত্মিক ফিলোসফি, সেই দুইটার কম্বিনেশন করে কিন্তু তিনি বলছেন সমন্বয় ফিলোসফি। এবং সমন্বয় ফিলোসফির যে মূল কথাটা, সেটা কিন্তু মানবতাবাদ, মনুষ্যত্বের কথা, যেটা কিন্তু আজকের এনভায়রনমেন্টাল সোশিওলজির জন্য সাংঘাতিক রকমের জরুরি বলে আমি মনে করি। কারণ মানুষকে যদি ভালোবাসা হয়, মানুষের চিন্তাকে যদি লালন করা হয়, মানুষকে নিয়েই যদি ভাবনাগুলো করা হয়, রেসপেক্টিভ অফ ক্লাস, কাস্ট, রিলিজিয়ান সবকিছু মুক্তি হতে মানবতাবাদ, মনুষ্যত্বের জায়গাটা যদি আমরা ফুটিয়ে তুলতে পারি, তাহলে কিন্তু আজকের যে আলোচনার বিষয় পরিবেশ সমাজ বিজ্ঞান, পরিবেশকে নিয়ে যে ভাবনার যে জায়গাটা, আমি মনে করি তাহলে কিন্তু চমৎকার একটা শুরু হতে পারে। কারণ মানুষ ছাড়া আসলে কখনো হয় না, মানুষকে ভালোবাসার মধ্য দিয়ে সমস্ত সুন্দর একটা পৃথিবী তৈরি হতে পারে, যেটা কিনা মহাত্মা গান্ধী তার চিন্তার মধ্যে বলেছিলেন, তার অ্যান অটোবায়োগ্রাফি বইয়ের মধ্যে তিনি বলেছিলেন যে তার চিন্তাটাকে তিনি রিফ্লেকশন ঘটিয়েছিলেন যে নো ভায়োলেন্স, অর্থাৎ ভায়োলেন্স দ্বারা পৃথিবীর মধ্যে কখনো শান্তি আনা সম্ভব নয়। সেটার সাথে কিন্তু পরিবেশের একটা চমৎকার মেলবন্ধন আছে, চমৎকার একটা মিল আছে। এখন আমি চলে যাচ্ছি যে এনভায়রনমেন্টাল সোশিওলজিটা আসলে বেসিক্যালি কি জিনিস। এনভায়রনমেন্ট কি আমি খুব সাদামাটা ভাবে বলেছি যে ছোটকালের সেই ব্যাখ্যাটা বা ছোটকালের সেই ডেফিনেশনটা, যে আমাদের চারপাশে যা কিছু আছে সেটা হচ্ছে আমার পরিবেশ। একেবারে সত্য কথা, আমার চতুর্দিকে যা কিছু আছে সেটাই তো আসলে পরিবেশ। এবং সাথে সাথে সোশিওলজিটা কি, সোশিওলজি হচ্ছে সমাজবিজ্ঞান। আমরা খুব মানে তার যদি কংক্রিট একটা মিনিং এ চলে যায়, তাহলে সমাজবিজ্ঞান আমরা সবাই জানি। এবং এই শব্দটা প্রথম ব্যাখ্যা করেছিলেন কিন্তু অগাস্ট কোচ, যাকে কিনা আমরা বলে থাকি সমাজবিজ্ঞানের জনক। এই ভদ্রলোক 1839 সালে প্রথমে এই শব্দটা ব্যবহার করেছিলেন। এবং তিনি কোন পার্সপেক্টিভে তিনি ব্যবহার করেছিলেন? তিনি কিন্তু তার গুরু সেন্ট সিমন দ্বারা সাংঘাতিক রকমের প্রভাবিত হয়েছিলেন। তিনি যখন তার ইসে কাজ করতেন, অর্থাৎ তিনি যে তার যে জায়গাটায় বসে তিনি কাজ করতেন, সেই জায়গাটাই কিন্তু সেন্ট সিমনের তার গবেষণার জায়গা ছিল। এবং তার যে ফিজিক্স তিনি তখন ফিজিক্স নিয়ে কাজবাজ করতেন। সেই কাজটা করতে করতে একটা সময় তার মধ্যে কিন্তু চিন্তা চলে আসে সমাজ বিজ্ঞান নামক একটা বিষয়। হ্যাঁ, তাহলে আমি যে কথাটা বলছি যে এই কিন্তু সমাজ বিজ্ঞানের শুরুটা হলো। এখন সমাজ বিজ্ঞানের শুরু যদি 1839 সালে হয়, তাহলে ঊনবিংশ শতাব্দীর মধ্য এবং ঊনবিংশ শতাব্দীর শেষের দিকে অথবা বিংশ শতকের প্রথম দিকে আমি বলবো সমাজ বিজ্ঞানের এমার্জেন্স বা উত্থান কিন্তু ঘটেছিল। খুব মানে আমি বলবো যে স্ট্রিক্টলি বললে এভাবে বলা যেতে পারে, সমাজ বিজ্ঞানের উত্থান কিন্তু বিংশ শতকের শুরুতে চলে হয়ে যায়। এবং মজার ব্যাপার হচ্ছে তার পরবর্তীতে কিন্তু সমাজ বিজ্ঞানকে অনেকেই এগিয়ে নিয়ে গেছে। এখন প্রশ্ন হচ্ছে যে এই সমাজ বিজ্ঞান বা এই সোশিওলজিটা কখন এনভায়রনমেন্টাল সোশিওলজি নাম করে? আমরা সবাই জানি যে যে কোনো বিজ্ঞানে, সেটা ন্যাচারাল সায়েন্স হতে পারে, সেটা সোশ্যাল সায়েন্স হতে পারে, যে কোনো বিজ্ঞানের কিন্তু শাখা প্রশাখা হয়। এবং সেই শাখা প্রশাখায় যত ক্ষুদ্র বা মাইক্রোস্কোপিক বা মাইক্রোওয়েভে যত ডিটেলসে যাওয়া যেতে পারে, ততই সেই বিষয়ের উপরে কিন্তু প্রচন্ড রকমের গভীরতা চলে আসে, ন্যাক চলে আসে, অনেক ধরনের নলেজ চলে আসে। সেই জায়গা থেকে ন্যাচারাল সায়েন্সকে ভেঙে ভেঙে টুকরো টুকরো করে যেমন অনেক সূক্ষ্ম অনেক ব্রাঞ্চের জন্ম হয়েছে, তেমনি সমাজ বিজ্ঞানকে ভেঙে ভেঙে কিন্তু অনেক সূক্ষ্ম বিষয়ের জন্ম হয়েছে। সেরকম একটা বিষয় হচ্ছে আজকের আমাদের আলোচনার বিষয়, সেটা হচ্ছে এনভায়রনমেন্টাল সোশিওলজি বা পরিবেশ সমাজ বিজ্ঞান।
চমৎকার সময় উপযোগী একটা টপিক বলে আমি মনে করছি। এখন এইটার অগ্রযাত্রা কিভাবে হয়েছিল? আমরা জানি যে পরিবেশকে কিন্তু আমরা ধ্বংস করে চলেছি, নানানভাবে পরিবেশ ধ্বংস করছি, নানানভাবে পরিবেশকে নষ্ট করে ফেলছি, সুন্দরবনকে ধ্বংস করে ফেলছি, নানানভাবে আমাদের আশেপাশে পরিবেশকে আমরা ধ্বংস করে ফেলছি। এরকম একটা উত্থান ঘটেছিল বাংলাদেশের কনটেক্সটে যদি আমি বলি, তাহলে 60-এর দশকের দিকে সাধারণত পরিবেশ নিয়ে বেশ হইচই ফেলা হয়েছিল। শুধু বাংলাদেশ দেশ নয়, ইন্ডিয়াতেও কিন্তু অনেক ধরনের মুভমেন্টস, কিন্তু এনভায়রনমেন্টাল মুভমেন্টস আমরা দেখতে পাই, বা পৃথিবীব্যাপী তাদের নিজস্ব সংস্কৃতির বলয়ে কিন্তু এই ধরনের আমরা নানান ধরনের মুভমেন্ট কিন্তু আমরা দেখতে পারি। বাংলাদেশের 60-এর দশকে যখন এই এনভায়রনমেন্টাল মুভমেন্টসটা আমরা দেখতে পেলাম, এই মুভমেন্ট দানা বেঁধে উঠলো নানান মানুষের মধ্যে যে আমাদের পরিবেশকে বাঁচাতে হবে, এবং সেই জায়গা থেকে বাংলাদেশের অনেক ধরনের কিন্তু পরিবেশগত কিন্তু পরিবেশগত কিন্তু অনেক সংগঠনের জন্ম হলো। এবং 70-এর দশকে আমি বলতে পারি যে 70-এর দশকে এনভায়রনমেন্টাল সোশিওলজিটা আমাদের এই সমাজ বিজ্ঞানের একটা নতুন সাবফিল্ড হিসেবে আবির্ভূত হয়, এবং এটা আসার যথেষ্ট এর গুরুত্ব রয়েছে। কারণ ধরুন, আমি যদি এনভায়রনমেন্টাল সোশিওলজিটাকে এইভাবে ব্যাখ্যা করি যে আসলে একটা ডেফিনেশন যে ইটস দ্য ইন্টারাকশনস বেসিক্যালি বিটুইন দ্য সোসাইটিস এন্ড দ্য এনভায়রনমেন্ট, অর্থাৎ সমাজ এবং পরিবেশের মধ্যে যে ইন্টারাকশনস ঘটায়, এই ইন্টারাকশনসটা কিন্তু বেসিক্যালি এনভায়রনমেন্টাল সোশিওলজি। হ্যাঁ, এবং এটা ডিফারেন্ট ডিমেনশনস থেকে সোসাইটিটা কিভাবে সোশ্যালি কনস্ট্রাক্টেড, সমাজ কিন্তু সোশ্যালি কনস্ট্রাক্টেড হয়েছে, সমাজ কিন্তু সামাজিকভাবে কিন্তু সমাজকে নতুন ভাবে ব্যাখ্যা করা হয়েছে। কারণ সমাজের যে এলিমেন্টস গুলো আছে, কালচার, বিহেভিয়ার, নর্মস, ভ্যালুস, সেগুলোই কিন্তু এনভায়রনমেন্টটাকে নতুন করে ভাবতে শিখিয়েছে। সুতরাং সেই জায়গা থেকে কিন্তু আমি স্পষ্টতই বলতে পারি যে environmental sociology is in fact the interactions between society and the environments, right? এনভায়রনমেন্টসটা দুই ভাবে এটাকে আসলে ইমপ্যাক্ট ফেলেছে। একটা হচ্ছে ন্যাচারাল এনভায়রনমেন্ট, একটা হচ্ছে হিউম্যান বিল্ড এনভায়রনমেন্ট। আমরা হিউম্যান বিল্ড এনভায়রনমেন্ট নিয়ে কথা বলতে পারি, অনেকটা ন্যাচারাল এনভায়রনমেন্টের জায়গাটায় those who are the natural scientists, I think they can get some sort of thinking, ওই জায়গাটায় তাদের কথা বলার বা চিন্তার জায়গাটা আমাদের থেকে অনেক ভালো বলতে পারবেন। আমি হয়তো খুব বেশি বলতে পারবো না, খুব সামান্য ভাবেই আমি বলতে পারি, সেটা হচ্ছে হিউম্যান বিল্ড এনভায়রনমেন্ট। মানুষ যে পরিবেশটাকে তৈরি করে, এই মানুষ যে পরিবেশটাকে ধ্বংস করে চলছে, এই মানুষ যে পরিবেশটাকে নষ্ট করে ফেলছে, সেই জায়গাটা হয়তো আমি কিছুটা আমার মতো করে ব্যাখ্যা করার চেষ্টা করবো। জুয়েল, কবির। স্যার আপনাকে একটু বলি স্যার, সেটা হচ্ছে যে স্যার এটা আপনারা সমাজ বিজ্ঞানের একটা গুরুত্বপূর্ণ পার্ট, যেটা 70-এর দশকে আপনি বলছিলেন এনভায়রনমেন্টাল সোশিওলজি, যেটা সমাজ বিজ্ঞানের পার্ট হিসেবে যুক্ত হয়েছে। তো স্যার আপনার কাছে জানতে চাও যে ঠিক একইভাবে কি এনভায়রনমেন্টাল সায়েন্স যারা পড়ে তাদের কাছে কি এই যে সোশিওলজি এই বিষয়টা কি পড়ানো হয় কিনা, দুই ডিসিপ্লিনের স্টুডেন্টরা বা শিক্ষার্থীরা কি জানতে পারে যে আসলে এই থেকে যেমন এনভায়রনমেন্টাল সোশিওলজি দরকার, সোশিওলজির জন্য এনভায়রনমেন্ট দরকার? থ্যাংক ইউ ভেরি মাচ কবির, চমৎকার একটা জিজ্ঞাসা। ডেফিনেটলি আসলে এটা কিন্তু সবাই পড়ে, এর স্কোপটা এত বেশি। আমি যদি সোশিওলজি স্কোপ বলি, খুব সিম্পলি বাংলাদেশের কনটেক্সট থেকে যদি আমি বলি যে সোশিওলজি কোথায় নাই, সোশিওলজি কিন্তু সবকিছুর মধ্যে। সোশিওলজি কি বুয়েটের ছেলেরা মেয়েরা, কি মেডিকেলের ছেলে মেয়েরা, ইভেন যে কোনো ইউনিভার্সিটি কিন্তু প্রত্যেক ডিসিপ্লিন কিন্তু সোশিওলজি থাকে। আবার দেখা যাচ্ছে যে এটার ইমপ্লিকেশনটা কিন্তু আসলে সব জায়গায় রয়েছে। ধরো কবির, যে আমি একজন বড় ডাক্তার হতে পারি, আমি একজন বড় ইঞ্জিনিয়ার হতে পারি, আমি একজন সায়েন্টিস্ট হতে পারি, আমি যেটাই হই না কেন আমাকে কিন্তু মানবিক হতে হবে, আমাকে কিন্তু মূল্যবোধের জায়গাটাকে আমার কিন্তু জাগিয়ে তুলতে হবে। আমি কিন্তু এর বাইরে নই। জুয়েল, কবি বা অন্য যে কেউ কিন্তু এর বাইরে নই। আমরা সবাই কিন্তু পরিবেশের দ্বারা প্রভাবিত। আমি একটা কথা বলেছি, সোশ্যালি কনস্ট্রাক্টেড। সমাজ কিন্তু আমাকে তৈরি করে দিয়েছে, সমাজের বাইরে কিন্তু আমার ব্যাপার নেই। আমি 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 ন্যাশনাল সায়েন্টিস্টদের তারা নলেজ ল্যাবরেটরি তৈরি করছে, এই নলেজ কিন্তু কোথায় দিচ্ছে? এই নলেজ কিন্তু সোসাইটি। কবির, জি স্যার, শুনতে পাচ্ছি আপনাকে। আমরা একটু সময় নেই, যেহেতু আদান হচ্ছে, যে আমরা জাস্ট সামান্য একটু সময় নেই, তাহলে দর্শকরা যারা রয়েছেন তারা হয়তো জি
আমাকে শুরু করবো? স্যার, আপনি যেটা বলছিলেন 60s or 70s এর দিকে যে কিভাবে পরিবেশ সমাজ বিজ্ঞানের বিবর্তন হলো, আমাদের মধ্যে আসলো সমাজ বিজ্ঞানের একটা অংশ হিসেবে। আপনি আবার বলছিলেন যে অন্যান্য ডিসিপ্লিনেও এই বিষয়গুলোকে ব্যাখ্যা করা হয়। আমি স্যার একটু জানতে চাইবো যে আমাদেরকে কেন আসলে পরিবেশ সমাজ বিজ্ঞানটা জানা দরকার? যারা সমাজ বিজ্ঞান পড়ছে না কিন্তু অন্যান্য ডিসিপ্লিনে যারা পড়ছেন, তাদেরকে কেন পরিবেশ সমাজ বিজ্ঞান জানা দরকার? থ্যাংক ইউ জুয়েল। আসলে খুব সাদামাটা ভাবে যদি আমি বলি যে ইতিমধ্যে কিন্তু আমি কিছুটা বলেও ফেলেছিলাম যে একজন ডাক্তার হতে পারেন, একজন ইঞ্জিনিয়ার হতে পারেন, বা সমাজের যে কোনো মানুষই হতে পারেন, তাদের নলেজটা কিন্তু সোসাইটিতে কিন্তু ইমপ্লিমেন্ট করতে হচ্ছে, তাই নয় কি? তো সেটা যদি হয় তাহলে ডেফিনেটলি সে কিভাবে এই নলেজটা এই ডিসিমিনেট করবে সোসাইটির মধ্যে? প্রথমত সেই সোসাইটির মানুষকে তাকে জানতে হবে। হ্যাঁ, তো আমি যেই ডিসিপ্লিনে থাকি বা আমি যেই বিষয়ে পড়াশোনা করি না কেন, বা যে জায়গাটাই আমার বিচরণ থাকুক না কেন, তাহলে কিন্তু আমার সোসাইটিটাকে অবশ্যই জানতে হবে। এবং সোসাইটিটাকে জানতে গেলে প্রথমত যে এটা যেহেতু জ্ঞানের একটা ক্ষুদ্রতম একটা জায়গা, এনভায়রনমেন্টাল সোশিওলজি, সুতরাং এই জায়গাটাই কিন্তু এই পার্সপেক্টিভ থেকে কিন্তু আমরা যদি পরিবেশ এবং আমার সমাজটাকে যদি আমি জানতে পারি একসাথেই, তাহলে কিন্তু যে কোনো ধরনের আমার নলেজ সেটা কিন্তু এই সোসাইটিতে ভালোভাবে আমি ইমপ্লিমেন্ট করতে পারবো। সেই কারণে যেই ব্রাঞ্চেরা আমার ছাত্রছাত্রী, আমার স্নেহের ছাত্রছাত্রী যারা শুনছে, ইয়াং যারা, তাদেরকে বলবো, বা যারা অনেক নতুন আছেন, আমি সবিনয় এটা বলতে চাই, আমার এই নলেজটা বা আমাদের এই নলেজটা বা পরিবেশ সমাজ বিজ্ঞানের এই নলেজটা যদি আমাদের জানা থাকে, তাহলে সমাজটাকে হ্যান্ডেল করতে, সমাজটাকে নিয়ন্ত্রণ করতে বা সমাজটাকে মোটিভেট করতে খুব সহজে, সেই ডাক্তার হোক, সেই ইঞ্জিনিয়ার হোক, সেই একজন যে কোনো সাবজেক্টের একজন মানুষ হোক, সে কিন্তু খুব সহজে সমাজটাকে পারবে। এবং তুমি জানো জুয়েল যে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, এই অ্যাডাপ্টেশন ক্যাপাবিলিটি বা একজনকে এজেন্সি হয়ে ওঠা বা অ্যাডাপ্টেশন ক্যাপাবিলিটি ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট যে কোনো মানুষের জন্য, অর্থাৎ পরিবেশের সাথে অ্যাডাপ্টেশনের ক্যাপাবিলিটি তৈরি করা। তো সেই জিনিসটা আমি মনে করি যে এনভায়রনমেন্টাল সোশিওলজি যদি জানা যায়, পরিবেশকে যদি জানা যায়, সোশিওলজিকে যদি জানা যায়, খুব সামান্যতম হলেও আমি মনে করি সেই বিশেষায়িত জ্ঞানটা সমাজে খুব সাংঘাতিক প্রভাব ফেলতে পারে। জি স্যার, আপনি ঠিকই বলেছেন যে আমরা এই যে করোনাকালীন সময় আমরা একটা জিনিস দেখতে পেলাম যে আমরা আসলে পরিবেশের উপর দীর্ঘদিন ধরে যে অত্যাচারটা করে আসছিলাম, এটা আসলে এই যে আমাদের গত 3-4 মাস ধরে আমাদের যে আমাদের ঢাকার এয়ার কোয়ালিটিটা অনেক ডেভেলপ করেছে, আমাদের সবুজে চারদিক রাস্তাঘাট ভরে গেছে, আমাদের পরিবেশগুলো যেন হাঁপ ছেড়ে বেঁচেছে, আমাদের পানি আগের রূপে সুন্দর, পানি স্বচ্ছ হয়েছে। তো আমরা যদি আসলে সচেতন না হয়, এখন একটা প্রশ্ন উঠতেছে স্যার যে আসলে করোনা যদি চলে যায় তাহলে কি আবার আমাদের আগে পূর্বের যে পরিবেশ বিপর্যয়ের যে নিয়ামক গুলো ছিল, যে ঘটনাগুলো ছিল, ওখানে ফিরে যাব কিনা? আসলে আমাদের সচেতনতার কোনো বিকল্প নাই স্যার। আপনি ঠিকই বলেছেন যে আমাদের যে অল্প দেশে যে বিশাল জনগোষ্ঠী, এটাকে যদি আমরা সচেতন ভাবে কাজে লাগাতে পারি তাহলে আমরা অনেক ভালো পরিবেশগত ভালো থাকতে পারি। আবার এই জনগোষ্ঠী যদি আবার বোঝা হয়ে দাঁড়াবে যদি তারা সচেতন না হয় পরিবেশ সম্বন্ধে স্যার। কারণ শিল্পায়ন করতে গেলে, অর্থনৈতিক উন্নয়ন করতে গেলে আমাদের তো পরিবেশের উপরে একটা দমন পীড়ন তো চলেই স্যার। নিশ্চয়ই নিশ্চয়ই, একদম তুমি ঠিকই বলেছো কবির, যে পরিবেশ আমরা যদি এখন এটা থেকে না বুঝতে পারি, যে তুমি বলেছো যে আমরা যদি স্যার ভালোভাবে আমরা ভালো জায়গায় আবার চলে যাই, হ্যাঁ আমরা আশাবাদী যে একটা সময় করোনা থাকবে না, পরিবেশ আরো সুন্দর হবে। একেবারে সত্য কথাই, যে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের কথা মনে করে দেখো, আমি খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের কথা মনে করি, এখন আমার ক্যাম্পাস সবুজে সবুজ, তুমি নীলিমায়নি, অনেক সুন্দর স্যার, কি চমৎকার একটা কিন্তু পরিবেশ হয়ে গেছে। সুতরাং এই পরিবেশকে যদি একটু আমি বাঁচতে দিই, ওকে যদি একটু সময় দিই রিভাইভ করার, ইভেন আমি একটা এক্সাম্পল বলতে পারি, যখন কিনা সিডর হলো অথবা যখন কিনা আইলা হলো, বিশেষ করে সিডরের সময় সুন্দরবনের প্রান্ত সময় কিন্তু অনেক গাছপালা একেবারে নষ্ট হয়ে গিয়েছে। ভেরি সুন তার নিজস্ব শক্তি দিয়ে অল্প দিনের মধ্যে কিন্তু এই মানে আমার বিশাল যে সুন্দরবন, সেই সুন্দরবন কিন্তু কাউকে কিন্তু সহযোগিতা লাগে নাই, সুন্দরবন নিজে নিজেই কিন্তু আবার কিন্তু সে রেজুভিনেট বা নিজেকে আবার নতুন করে কিন্তু মানে তার নিজের জায়গা করে নিয়েছিল। সুতরাং
আমরা যদি এই ভুলটা না করি, যে আজকের করোনা আমাদের কি শিক্ষা দিল। আমি অল্পদিন আগে একটা প্রথম আলোতে লেখা লিখেছিলাম যে করোনার সাম্যের শিক্ষা এবং আহ আহ, পহেলা বৈশাখ, এই শিরোনাম নাম প্রথম আলোতে ছেপেছিল। তো সেই জায়গাটাও কিন্তু আমি এই কথাটাই বলতে চেয়েছিলাম যে আসলে মানুষ যদি মানে মানুষকে শ্রদ্ধা করতে শেখে, মানুষ যদি ভালোবাসতে থেকে একে অপরের মধ্যে যদি মূল্যবোধের জায়গাটা সুন্দর থাকে, পারস্পরিক শ্রদ্ধাবোধের জায়গাটা যদি সুন্দর হয়ে ওঠে, তাহলে কিন্তু মানুষ আজকের এই করোনা যে শিক্ষাটা দিচ্ছে যে তুমি পরিবেশকে নষ্ট করছো, তুমি পরিবেশকে নষ্ট করে ফেলেছো, খুব খারাপের দিকে নিয়ে গেছো, তাই আজকে তোমার এই মেসেজ পৃথিবীব্যাপী এরকম একটা হতেই পারে। আমরা হয়তো ন্যাচারাল সায়েন্টিস্ট না, বাট সোশ্যাল সায়েন্সের জায়গা থেকে বা একটা আমাদের কমন সেন্সের জায়গা থেকে বলছি যে প্রকৃতিকে নিশ্চয়ই আমরা ধ্বংস করেছি। তো আমরা আশা করি এখান থেকে আমরা মেসেজটা গ্রহণ করব এবং আমরা চাইবো যে মানুষ আর এই ভুলটা করবে না। এর পরবর্তীতে নিজের ভুলটা আমরা বুঝতে পেরে আমরা আশাবাদী মানুষ, স্বপ্নের মানুষ, যে একটা সময় আমরা করোনা থেকে বের হয়ে আসবো, সুন্দর একটা পৃথিবী আবার হবে, এই আশা আমরা সবসময় রাখতে পারি। সে সময় আশা করি মানুষ আর এইগুলো করবে না। কবি। জি স্যার, স্যার একদম ঠিকই বলেছেন স্যার। আসলে আমরা আপনার সাথে একমত যে পুরোপুরি যে মানুষ সচেতনতার কোনো বিকল্প নেই পরিবেশ সম্বন্ধে। কারণ আমরা জানি যে ওয়ার্ল্ড যারা বিশ্ব নেতৃত্বে আছেন তারা এই বিশ্ব ধরিত্রী সম্বন্ধে অনেক বড় বড় কথা বলেন, অনেক কিছু করেন, অনেক অনেক প্রতিশ্রুতি দেন, কিন্তু আমরা যে সম্মেলন শেষে আবার সেই আমরা পুরনো জায়গায় ফিরে যাই, আর কিছুতে কিছু হয় না। কারণ আমরা যারা আন্ডার ডেভেলপ বা ডেভেলপিং কান্ট্রি আছে যেগুলো, তারা ওই যে উন্নত দেশের ডেভেলপ কান্ট্রির যে অতিশিল্পায়ন, পরিবেশ, গ্রিন হাউস গ্যাস নিঃসরণ, এগুলোর আমরা ভুক্তভোগী স্যার। এটা আসলে খুবই দুঃখজনক যে আমরা কিছু না করেও আমরা কিন্তু পরিবেশের যেহেতু কোনো বাউন্ডারি নেই, কোনো ব্যারিয়ার নেই, আমরা কিন্তু তাদের এই ক্ষতটা এখনো বয়ে বেড়াচ্ছি। আমরা তাদের পরিবেশ আমরা হুমকিতে আছি যে ভবিষ্যতে আসলে আমাদের দেশের আমাদের গ্রিন হাউস গ্যাস ইমিশনের ফলে আমাদের দেশের দক্ষিণ অঞ্চল নিমজ্জিত হয়ে যাবে। তো এইসব বিষয়গুলো স্যার আসলে আমাদের জন্য খুবই কষ্টদায়ক যে আমরা আমাদের যারা বিগ ফাইভ, শক্তিশালী পাঁচটা দেশ আছে, তাদের কারণে আমরা অনেক সময় আমাদের কিছু করার থাকে না, আমরাও এটার শিকার হয়ে যাচ্ছি স্যার। নিশ্চয়ই। আমি এইখানটাতে একটু অ্যাড করে নিই, যেহেতু একদম তুমি ঠিকই বলেছো যে যারা পৃথিবীটাকে নেতৃত্ব দেয়, যাদের হাতে পৃথিবী অনেকটা বলা যেতে পারে, এবং কিছু মানুষ, প্রতিভা মানুষ যারা অনেক ধনী মানুষ, আমরা সবাই জানি যে বোধহয় 5% হাতে সম্ভবত অর্ধেক সম্পদের মালিক তারা। তো সেই জায়গা থেকে যদি এরকম করে বলি যে আজকের এনভায়রনমেন্টাল সোশিয়োলজি যে জিনিসটা বেসিক্যালি করছে বা যে আলোচনাটা করছে সেটা এরকম যে কিভাবে হিউম্যানস, এখানে আমি যে জায়গাটা বলবো যে হিউম্যানের মধ্যে বিশেষ করে কালচার, তার ভ্যালুস, বিশেষ করে তার বিহেভিয়ার, এই জিনিসগুলো কিভাবে ফিজিক্যাল এনভায়রনমেন্টটাকে প্রভাবিত করছে। ইতিমধ্যে কিন্তু আমাদের আলোচনার মধ্যে সেটা কিন্তু এসে গেছে অনেকটা। কারণ এই মানুষ কিন্তু পরিবেশ নষ্ট করছে। এই মানুষ, আমি সুন্দরবনে একটা উদাহরণ বলতে পারি, যেহেতু আমার বাড়ি খুলনাতেই, সেখানে আমি দেখেছি যে সুন্দরবনে বাইরেটা দেখতে সুন্দর, কিন্তু ভেতরে কিন্তু সেখানে গাছপালা নেই। মানুষ গাছপালা কেটে ফেলে। ভীষণ ভীষণ কষ্টের বিষয়টা যে কি করে তারা, অথচ এই সুন্দরবন কিন্তু এই দক্ষিণ অঞ্চলকে কিন্তু বাঁচিয়ে রেখেছে। যে ধরনের দুর্যোগগুলো আমরা দেখি, সিডরের মতো দুর্যোগ, এক্স্যাক্টলি, যে সেগুলো কিন্তু এই সুন্দরবনের কারণে কিন্তু আসলে আমরা বেঁচে থাকি। তা নাহলে যে ধরনের গতি দিয়ে শুরু হয়, সেই গতি দিয়ে যদি এখানে আঘাত হানে, বিশেষ করে সাইক্লোন, টর্নেডো যে বিষয়গুলো হতে থাকে, যে তাহলে কিন্তু এই মানুষের বেঁচে থাকার কথা না। অথচ আমরাই কিন্তু নির্বিচারে, আমরা এই হিউম্যানস বা এই মানুষগুলো কিন্তু আমরা পরিবেশটাকে ধ্বংস করছি। তো আমাদের আজকের আলোচনার যে এনভায়রনমেন্টাল সোশিয়োলজি যে জায়গাটা, সেখানে হিউম্যানস অর্থাৎ আমি এটাকে বলছি মানুষের সংস্কৃতি, মানুষের কালচার, মানুষের ভ্যালুস, মূল্যবোধ এবং মানুষের আচরণ কিভাবে ফিজিক্যাল এনভায়রনমেন্টটাকে, অর্থাৎ সুন্দরবনের মতো যে ফিজিক্যাল এনভায়রনমেন্ট আছে বা আরো যে ধরনের এনভায়রনমেন্ট গুলো আমাদের চতুর্দিকে আছে, সেগুলোকে কিভাবে প্রভাবিত করছে, এবং সাথে সাথে ফিজিক্যাল এনভায়রনমেন্ট, দ্যাট মিনস ন্যাচারাল এনভায়রনমেন্ট, কিভাবে আমাদের মানুষের অ্যাক্টিভিটিসটাকে প্রভাবিত করছে। এই যে একটা ভাইস ভার্সা, এই জায়গাটা কিন্তু আজকে আমি কিছুটা হলো আলোচনা করতে চাচ্ছি। তো এখানে আসলে একটা, এখানে আসলে আমাদের বেশ কিছু এনভায়রনমেন্টাল প্রবলেমস আছে, এটা জানি, সবাই জানে। বিশেষ করে যারা ন্যাচারাল সায়েন্টিস্ট আছে তারা খুব ভালো বলতে পারবেন। মেজর এনভায়রনমেন্টাল যে প্রবলেমস গুলো বেসিক্যালি, তার মধ্যে আমরা বলতে পারি যে গ্রিন হাউস ইফেক্টের কথা আমরা বলতে পারি, গ্লোবাল ওয়ার্মিং এর কথা আমরা বলতে পারি। যে গ্লোবাল ওয়ার্মিং বেসিক্যালি আসলে এটা একটা থ্রেটস। যারা ন্যাচারাল সায়েন্টিস্ট তারা চমৎকার বলতে পারবেন এই জায়গাটায়।
আমরাও খুব সাধারণভাবে সাদামাটা ভাবে বলতে পারি। আসলে যেটা হচ্ছে যে গ্রিন হাউস এফেক্টের ফলে যে পরিবেশ উষ্ণতা বেড়ে যাচ্ছে, তাপমাত্রা যে বেড়ে যাচ্ছে, সেটার জন্য কিন্তু খুব বড় ধরনের সায়েন্টিস্ট হওয়ার আছে বলে আমি মনে করছি না। সাদামাটা ভাবে আমি দেখেছি যে আমার আমার যে বেড়ে ওঠা যে গ্রামে, আমি সেখানে গেলে দেখি যে জোয়ারের সময় কিন্তু পানির উচ্চতা এখন অনেক বেশি বেড়ে যায়। হ্যাঁ, আমাদের আশেপাশে যে নদীগুলো আছে সেই নদীগুলোতে কিন্তু প্রচুর পানি সেখানে বেড়ে যাচ্ছে। হ্যাঁ, এই পানির উচ্চতা বাড়ছে, সেটা কিন্তু আসলে এটার জন্য খুব বড় সায়েন্টিস্ট হওয়ার প্রয়োজন নেই। একেবারে খুব সাদা ভাবে, সাদা চোখে, আমার চোখে, আমার বাবার চোখে, আমার মায়ের চোখে বা সবার চোখে কিন্তু এটা চোখে পড়ছে। তো গ্রিন হাউস এফেক্ট এবং গ্লোবাল ওয়ার্মিং যে একটা বড় ধরনের থ্রেটস, সেটা কিন্তু আমরা সবাই মেনে নিচ্ছি। সাথে সাথে আমরা ধরে নিতে পারি এখানে ডেজার্টিফিকেশন হচ্ছে, কোথাও কোথাও মরুভূমি হয়ে যাচ্ছে, গাছপালা থাকছে না, ডিফরেস্টেশন হচ্ছে, বায়োডাইভার্সিটির শূন্যতা, আমরা বায়োডাইভার্সিটিকে নষ্ট করে ফেলছি, বিভিন্ন ধরনের ওয়েস্ট ডিসপোজাল আমরা করছি, নষ্ট করে ফেলছি, বিভিন্ন ধরনের ওয়েস্ট ফেলে সে পরিবেশটাকে নষ্ট করছি। এগুলো কিন্তু আছেই। সাথে সাথে আমি কবির একটা কথা তোমার মধ্য দিয়ে আমি বলতে চাই আমার ইয়াং জেনারেশনকে, যে আমরা কিন্তু নিজেরাও কিন্তু পরিবেশটাকে নানান ভাবে নষ্ট করছি। যেমন আমরা গাছপালা নির্বিচারে কাটছি, আমরা একটা গাছ লাগাচ্ছি না, আমাদের আশেপাশে যে যত্রতত্র আমরা ময়লা ফেলছি, যেখানে সেখানে আমরা পরিবেশ নষ্ট করে ফেলছি। তারপরে বিশেষ করে সাউথে যদি দেখি, বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে, সেখানে কিন্তু স্যালাইনিটি মারাত্মক ভাবে বেড়ে যাচ্ছে, এবং স্যালাইনিটি কিন্তু এই অঞ্চলে মানুষের জন্য একটা বড় ধরনের প্রবলেম। আর্সেনিক কন্টামিনেশন হচ্ছে স্যালাইনিটির কারণে। তারপরে এখানে কিন্তু আরো অনেক ধরনের সমস্যা তৈরি হচ্ছে। আমরা কিন্তু এখন এমার্জিং ইস্যু হিসেবে দেখতে পারি যে বিশেষ করে দক্ষিণে সাউথ কোস্টাল বেল্টে কিন্তু স্যালাইনিটির একটা প্রবণতা মারাত্মক ভাবে বেড়ে যাচ্ছে। তো এই সবকিছু মিলে কিন্তু এখন এনভায়রনমেন্টাল প্রবলেমস এর মধ্যে আমি যে 5টা বিষয় এখানে বলা হয়েছে, যে গ্লোবাল ওয়ার্মিং এর কথা বলা হয়েছে, ডেজার্টিফিকেশনের কথা বলা হয়েছে, ডিফরেস্টেশনের কথা বলা হয়েছে, বায়োডাইভার্সিটি নষ্ট হয়ে যায় সেটার কথা বলা হয়েছে, এবং যত্রতত্র যে ওয়েস্ট ডিসপোজাল করা হচ্ছে সেই কথাটা কিন্তু বলা হয়েছে। সুতরাং এই জায়গাটা আমি বেশি আলোচনা করতে চাই না, কারণ এই জায়গাটা আমাদের সবার কম বেশি ধারণা আছে। কবির, কবির শুনতে পাচ্ছ? জি স্যার, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। আমি বলেছি যে মেজর এনভায়রনমেন্টাল প্রবলেমস যে জায়গাটা, সেটা আমি নামগুলো এখানে বলেছি। আমি বোধহয় যে ওই জায়গাটা আলোচনা করে আমরা পরবর্তীতে চলে যেতে পারি। স্যার তুমি আপনি কিছু বলবে? আপনি ওই যে আপনার প্রেজেন্টেশন স্যার একটু চালিয়ে যান, আমাদের প্রশ্ন কিছু আছে স্যার, এটা আমার প্রেজেন্টেশনের শেষে আমরা করব স্যার আপনাকে। ওকে, থ্যাংক ইউ কবির। আসলে পরবর্তীতে আমি যে জিনিসটা বলতে চাই, যে আমাদের যে জায়গাটা আজকে বিশেষ আলোচনার, যে পরিবেশ এবং সমাজের মধ্যে সম্পর্কটা কি। পরিবেশ এবং সমাজের মধ্যে অঙ্গাঙ্গি ভাবে বা খুব নিবিড় ভাবে বা রেসিপ্রোকালি যে এদের মধ্যে কিন্তু সম্পর্কটা রয়েছে। কারণ যখন একটা নিউবর্ন বেবি বা নতুন একটা শিশু যখন জন্মগ্রহণ করে, তখন কিন্তু সে পরিবেশে জন্মগ্রহণ করছে, পরিবেশের বাইরে কিন্তু তার যাওয়ার কোনো সুযোগ নেই, তাই নয় কি? এবং যে পরিবেশে সে বেড়ে উঠছে, সেই পরিবেশের ভালো মন্দের জন্য কিন্তু সে দায়ী। আবার এই পরিবেশটাই কিন্তু আমার সোসাইটি, তাই না? এই পরিবেশটাই কিন্তু আমার সোসাইটি, এই পরিবেশটাই কিন্তু আমার সমাজ। তাহলে এই দুইটা বিষয় যে কতটা গুরুত্বপূর্ণ একটা হিউম্যান বিংস এর মধ্যে, সে কথা কিন্তু আমরা খুব অবলীলায় বলতে পারি। হ্যাঁ, সুতরাং একটা কথা এখানে বলা যায় যে ডেফিনেটলি বায়োলজিক্যাল এনভায়রনমেন্ট যেটাকে ইন্ডিকেট করে, সেটা হচ্ছে প্লান্ট এবং অ্যানিমালস আমাদের চতুর্দিকে যেটা আছে, সে জায়গাটা আমরা অল্প বিস্তার হলেও একটু আলোচনা করেছি। বাট সোশ্যাল যে এনভায়রনমেন্টটা, সেটা বেসিক্যালি 3টা পার্সপেক্টিভ থেকে কিন্তু আমাদের এনভায়রনমেন্টটাকে যুক্ত করে থাকে। সোশ্যাল যে পার্সপেক্টিভ থেকে, একটা হচ্ছে ইকোনমিক পয়েন্ট অফ ভিউ, একটা হচ্ছে কালচারাল পয়েন্ট অফ ভিউ, আর একটা হচ্ছে সাইকো সোশ্যাল পয়েন্ট অফ ভিউ। সো ইকোনমিক পয়েন্ট অফ ভিউ এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়, কারণ সোসাইটিকে যখন আমি এক্সপ্লেইন করব, সোসাইটিকে যখন আমি বোঝার চেষ্টা করব, তখন কিন্তু অর্থনীতি একটা গুরুত্বপূর্ণ নিয়ামক হিসাবে কিন্তু রোল প্লে করে থাকে। সাথে সাথে নাম্বার 2 যে বিষয়টা, সেটা কিন্তু কালচার, আমি যেটাকে বলছি সোশ্যাল কনটেক্সট বা সোশ্যাল পয়েন্ট অফ ভিউ থেকে সামাজিক ইটসেলফের একটা কিন্তু ম্যাক্রো একটা পয়েন্ট অফ ভিউ, অথবা একটা খুব ব্রডার একটা আসপেক্ট কিন্তু সোসাইটিটাকে সূক্ষ্ম করে ভাবার কোনো ধরনের অবকাশ নেই। আরেকটা জিনিস হচ্ছে সাইকো সোশ্যাল এনভায়রনমেন্টাল পয়েন্ট অফ ভিউ। হ্যাঁ, এই যে বিষয়টা এখন আজকে করোনা নিয়ে যে জায়গাটা, সেটা কিন্তু আমরা অবলীলায় বলতে পারছি যে করোনার ইম্প্যাক্ট কিন্তু মানুষের মনস্তাত্ত্বিক জায়গায় কিন্তু মারাত্মক ধরনের ইফেক্ট ফেলছে। কারণ কিভাবে?
যে আজকে করোনা যেভাবে সোসাইটির উপরে প্রভাব ফেলেছে, যে কোনো মানুষ কিন্তু মানসিকভাবে সাংঘাতিক রকমের একটা রুদ্ধ একটা অবস্থার মধ্যে আছে, সাংঘাতিক একটা মানবিক বিপর্যয়ের মধ্যে আছে, একটা দুঃস্বপ্নের মধ্যে আছে, একটা ক্রান্তিক কালের মধ্যে আছে। এই যে মনস্তাত্ত্বিক একটা জায়গা, এটা কিন্তু একটা আমাদের পরিবেশের উপরে মারাত্মক ধরনের একটা ইম্প্যাক্ট ফেলছে। সুতরাং সোশ্যাল এনভায়রনমেন্টটাকে যদি আমি খুব মোটা দেখে দেখি, তাহলে কিন্তু এই তিনটি পয়েন্ট অফ ভিউ থেকে আমরা দেখতে পারি। একটা হচ্ছে ইকোনমিক পয়েন্ট অফ ভিউ, একটা হচ্ছে কালচারাল পয়েন্ট অফ ভিউ, যেটাকে আমি সোশ্যাল পার্সপেক্টিভের কথা বলেছি, এবং আরেকটা হচ্ছে সাইকো সোশ্যাল এনভায়রনমেন্টাল পয়েন্ট অফ ভিউ। আচ্ছা, এখন এই জায়গাটায় একজন এনভায়রনমেন্টাল সোশিওলজিস্ট কি করতে পারে? তার কিন্তু অনেক কাজ করার আছে। আমার সহকর্মী জুয়েল যে প্রশ্নটা আমাকে করেছিল যে এনভায়রনমেন্টাল সোশিওলজি পড়ে আসলে কি কাজ করবে, বা এটা সমাজের উপরে কি ধরনের প্রভাব ফেলবে, বা যারা অডিয়েন্স বা শ্রোতা আছে বিশেষ করে ইয়াং জেনারেশন, তারা কি ধরনের তাদের প্রভাব ফেলবে, সেটা আমি কিছুটা বলেছি। তারপরেও আমি বলি যে এই জিনিসটা বা এই নলেজটা যেটা করতে পারে, এটা হচ্ছে একটা এনভায়রনমেন্টাল মুভমেন্টটাকে কিন্তু বুঝতে সহযোগিতা করতে পারে। কারণ পরিবেশকে যদি আমি আলোচনা করি, সোসাইটিকে যদি আমি আলোচনা করি, তাহলে কিন্তু সমাজ বিবর্তনের কথা এখানে এসে যায়। কারণ আজকের সমাজ যে জায়গাটায় এসেছে, আমি শুরুতেই বলেছিলাম, যেটাকে বস্তুতান্ত্রিক ডেভেলপমেন্টের কথা বলা হচ্ছে, সেই জায়গাটা কিন্তু একদিনে আসেনি। এটা কিন্তু এনভায়রনমেন্টাল মুভমেন্টের ফসল, পরিবেশের বা আমি বলবো যে বিবর্তনের ফসল, বিবর্তনের ধারায় কিন্তু আজকের সমাজ কিন্তু এখানে এসেছে। সুতরাং এই জায়গাটায়, এই যে এনভায়রনমেন্টাল মুভমেন্টের জায়গাটায় মানুষ কি ধরনের রোল প্লে করেছে, মানুষ তো প্রত্যেকটা স্তরে কিন্তু মানুষ রোল প্লে করেছে। আমরা যদি এই বিবর্তনের জায়গায় যাই, আমরা দেখবো যে একটা সময় মানুষ কি করতো, সে আদিম সমাজে আমরা দেখেছি যে কিভাবে এই স্ট্র্যাটিফাইড সমাজের প্রথম যে জায়গাটা, সেটা হচ্ছে আদিম সমাজ। সেখানে কিন্তু মানুষ কমিউনিজম ফিলোসফিটাকে বিশ্বাস করতো, কিন্তু সে জানতো না আসলে এটা কমিউনিজম। বাট সাম্যবাদের যে জায়গাটা, সেই জায়গাটা কিন্তু তাদের মধ্যে ছিল। তারা ভাগ করে মাংস খেত, তারা আস্তে 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 তাদের চিন্তাটাকে ডেভেলপ করলো। ধীরে ধীরে কখন এনভায়রনমেন্টাল মুভমেন্টটা ঘটেছে, সেই মুভমেন্টের কথা কিন্তু আমি ইতিপূর্বে সামান্য হলেও বলেছি। তো এই জায়গাটায় এসে এই বিবর্তনের ধারায় মানুষ কিভাবে সোসাইটিটাকে পারসিভ করছে, আজকের ডিজাস্টার পারসেপশনের যে আজকের আলোচনা, এই আলোচনায় মানুষ কিভাবে পরিবেশটাকে পারসিভ করছে, সেটার উদাহরণ কিন্তু আমি ইতিমধ্যে অনেক বলে ফেলেছি। যে মানুষ কিন্তু একদম সচেতন নয়। কবির আলোচনায় কিন্তু কবির বলার চেষ্টা করেছে যে মানুষ সচেতন নয়, জুয়েল কিন্তু বলতে চেষ্টা করেছে মানুষ সচেতন নয়। সুতরাং এই যে সচেতনতার জায়গাটা, এই সচেতনতার জায়গাটা ভীষণ রকমের দরকার। এই জিনিসটা যদি মানুষ বোঝে, পারসিভ করে, এনভায়রনমেন্টটাকে যদি বোঝে, সোসাইটিটাকে যদি বোঝে, এনভায়রনমেন্টের সমস্যাগুলো যদি বুঝে যদি মানুষ তাদের চিন্তাটাকে একটু জাগরণ ঘটায়, একটু সুন্দরভাবে নিয়ে আসে, একটু মানবিক ভাবে যদি নিয়ে আসে, একটু বুঝতে চেষ্টা করে, আমার বিশ্বাস আজকের এনভায়রনমেন্টাল সোশিয়োলজি একটা চমৎকার বিষয়, মানবিক বিপর্যয় থেকে বের হয়ে আসার একটা চমৎকার বিষয় হিসেবে সমস্ত মানুষের মধ্যে প্রতীয়মান হতে পারে, ইয়াং জেনারেশনের মধ্যে প্রতীয়মান হতে পারে। এবং বেসিক্যালি আমরা যদি দেখি যে আজকের পপুলেশন প্রচন্ড রকমের, বাংলাদেশের পপুলেশন বলা হয়ে থাকে গভর্নমেন্টের থেকে 16-17 কোটি মানুষ, কিন্তু আসলে তার থেকে হয়তো বেশি হতে পারে। বা এত হিউজ পপুলেশনে আমার যে আয়তন আছে, সেই আয়তন দিয়ে কিন্তু সেখানে মেকআপ করা খুব কঠিন এই জায়গাটাকে। সুতরাং যে পপুলেশনের সাথে যে এনভায়রনমেন্টের যে একটা সুন্দর সাযুজ্যতা বা একটা সম্পর্ক, সেই জায়গাটা কিন্তু আমাদের বোঝার একটা বিষয় আছে। এই বিষয়টা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। কারণ পরিবেশের একটা গুরুত্বপূর্ণ উপাদান কিন্তু বা কম্পোনেন্টস কিন্তু একটা হচ্ছে তার পপুলেশন। কারণ এই জনসংখ্যাকে যদি নিয়ন্ত্রণে না রাখা যায়, পরিবেশের উপর কিন্তু বড় ধরনের মারাত্মক বা বিপর্যয় আনতে পারে, বড় ধরনের প্রভাব ফেলতে পারে। হেলথ একটা বড় ধরনের ইন্ডিকেটরস হতে পারে আমার এনভায়রনমেন্টের। তো সবকিছু মিলিয়ে যদি মোটা দাগে বলি এরকম করে যে গ্লোবালাইজেশনের ইম্প্যাক্ট কিন্তু সোসাইটিকে পড়ছে। আমি ডক্টর জিসি দেবের কথা বলেছিলাম, জিসি দেব কিন্তু বস্তুতান্ত্রিক যে ডেভেলপমেন্টের কথা তিনি বলছিলেন, সে জায়গায় কিন্তু গ্লোবালাইজেশনটাকে তিনি নিয়ে আসছেন। অর্থাৎ গ্লোবালাইজেশনের ইম্প্যাক্ট কিন্তু সোসাইটির মধ্যে পড়ছে। সেই জায়গা থেকে যে আমাদের সোসাইটির যে মেকানিজমটা কিভাবে হবে, যেহেতু এই সোসাইটিটা সোশ্যালি কনস্ট্রাক্টেড, সমাজ কিন্তু অটোমেটিক্যালি কিন্তু কনস্ট্রাকশন তৈরি হয়েছে। এই জায়গাটায় কিভাবে গ্লোবালাইজেশনকে ফেস করব, কিভাবে এটাকে আমি রেসপন্স করব, সেই জায়গাটাই কিন্তু আমাদের আলোচ্য বিষয় হতে পারে। সেই জায়গায় কথা বলতে গেলে আমি একটু পরে আসবো এনভায়রনমেন্টাল ইনজাস্টিসের জায়গা, যে পরিবেশের ইনজাস্টিস কিভাবে সোসাইটিটাকে মানে পরিবেশ সমস্যা তৈরি করছে। এইখানটাতে আমি একটু কথা বলতে
বলে রাখতে চাই সেটা হচ্ছে তিনটি ডমিনেন্ট প্যারাডাইমের কথা কিন্তু আছে। একটু থিওরিটিক্যাল জায়গাটায় যে আসলে আমি খুব বেশি থিওরিটিক্যাল জায়গাটা যেতে চাচ্ছিলাম না, বাট খুব সাধারণ ভাবে বা সাদা মাটা ভাবে যদি বলি যে তিনটি ডমিনেন্ট প্যারাডাইমের কথা কিন্তু সোসাইটির মধ্যে রয়েছে। একটা হচ্ছে নিউ ইকোলজিক্যাল প্যারাডাইম, একটা হচ্ছে হিউম্যান এক্সেপশনালিজম প্যারাডাইম, আর একটা হচ্ছে ডমিনেন্ট সোশ্যাল প্যারাডাইম। আজকের আমরা যে জায়গাটা এসেছি সেই জায়গাটা কিন্তু ডমিনেন্ট সোশ্যাল প্যারাডাইমের জায়গা। আর প্যারাডাইম কি সেটা নিশ্চয়ই জানা, আমরা সবাই জানি কম বেশি। প্যারাডাইম হচ্ছে আসলে চিন্তার জায়গাটা, সেই সোসাইটির শুরু থেকে আজকে পর্যন্ত আজ আমরা যে জায়গাটা এসেছি বিভিন্ন ধরনের চিন্তার মধ্য দিয়ে কিন্তু আজকের সোসাইটি এই ডেভেলপমেন্ট, বিভিন্ন বিবর্তনের মধ্য দিয়ে কিন্তু আজকে সোসাইটি এই জায়গাটায়, এবং বিভিন্ন ধরনের ইন্টেলেকচুয়ালস বা যারা কিনা সোসাইটিটাকে বদলে দিয়েছে সেই ইন্টেলেকচুয়ালসদের চিন্তার বিবর্তনের ফসল কিন্তু আজকের সোসাইটি। সেই ভাবেই কিন্তু এক একটা চিন্তা যখন এস্টাবলিশড হয়েছে সেই এস্টাবলিশ জায়গাটাকে কিন্তু আমরা প্যারাডাইম হিসেবে ধরেছি। সুতরাং আমার আজকের যে জায়গাটা আলোচনার বিষয় সেটা হচ্ছে ডমিনেন্ট সোশ্যাল প্যারাডাইম, কিভাবে সোসাইটিটাকে সোশ্যাল প্যারাডাইম কিভাবে সোসাইটিটাকে ডমিনেট করছে সেই জায়গাটা। নিউ ইকোলজিক্যাল প্যারাডাইমে খুব সংক্ষিপ্ত করে যদি বলি সেখানে ঠিক এভাবেই বলা যেতে পারে যে আমাদের কিন্তু বিভিন্ন ধরনের স্পিসিস এর মধ্য দিয়ে আমরা আমাদের পৃথিবীতে কিন্তু আছে। আমরা জানি যে বিভিন্ন ধরনের স্পিসিস বা প্রজাতি কিন্তু আজকে প্রায় তারা ডিসঅ্যাপিয়ার হয়ে যাচ্ছে। আমরা ডলফিনের কথা বলতে পারি, আমরা আরো বিভিন্ন ধরনের প্রজাতির কথা বলতে পারি, কিন্তু কেন তারা ডিসঅ্যাপিয়ার হচ্ছে, কেন তারা চলে যাচ্ছে? আজকের পরিবেশটাকে আমরা সুন্দরভাবে রাখতে পারিনি বলেই কিন্তু আজকে চলে যাচ্ছে। পৃথিবীর মধ্যে তাদের আজকে অবস্থান নেই। শুধু সেটা নয়, বাংলাদেশের কনটেক্সট থেকে আমরা যদি চিন্তা করি অনেক ধরনের পাখি কিন্তু আজকে বিলুপ্তির পথে। যদি কবির, জুয়েল বা আমার যারা দর্শক মন্ডলী আছে তারাও যদি চিন্তা করেন, জাহাঙ্গীরনগরের কথা চিন্তা করা যেতে পারে। তাদের অভয়ারণ্যের মতো ছিল তাদের ক্যাম্পাসে, প্রচুর পাখি সেখানে শীতকালে আসতো। আজকে কিন্তু অনেক পাখি সেখানে আসে না, সেই জায়গাটাও কিন্তু আমরা নষ্ট করছি। সুতরাং নিউ ইকোলজিক্যাল প্রবলেমটাকে যদি আমি এভাবেই বলি যে দ্য হিউম্যান অ্যাক্টিভিটিস আর ডিটারমাইন্ড বাই দ্য এনভায়রনমেন্ট, ডেফিনেটলি এই কথাটা কিন্তু সত্যতা আছে যে হিউম্যান অ্যাক্টিভিটিসটা ডেফিনেটলি পরিবেশ দ্বারা কিন্তু নিয়ন্ত্রিত হয়, এবং সাথে সাথে একটা জিনিস দ্বারা নিয়ন্ত্রিত হয় সেটা হচ্ছে তার পরিবেশের সোশ্যাল ডিটারমিনান্টস দ্বারা। যে জায়গাটাকে আমরা বলবো সামাজিক এবং যে কালচারাল যে সোশ্যাল এন্ড কালচারাল যে ফ্যাক্টরস গুলো আছে সেই সোশ্যাল এবং কালচারাল ফ্যাক্টরস গুলো কিন্তু এনভায়রনমেন্টটাকে নানান ভাবে কিন্তু প্রভাবিত করে থাকে। সুতরাং এই জায়গা থেকে কিন্তু নিউ ইকোলজিক্যাল যে প্যারাডাইমের কথা আমি বলছি সেই জায়গাটা কিন্তু বিলং করে থাকে। হিউম্যান এক্সেপশনালিজম প্যারাডাইমের মধ্যে আমি খুব সংক্ষিপ্ত করে যদি বলি তাহলে এরকম বলা যেতে পারে যে যারা কিনা এই থিওরি বা এই চিন্তার জায়গাটা তো এই প্যারাডাইমের জায়গাটাই কথা বলেছেন, তারা ক্লেম করেন নিজেদেরকে হিউম্যানস আর সাচ ইউনিকলি সুপিরিয়র স্পিসিস। মানুষ এটা সত্য কথা, মানুষ হচ্ছে সৃষ্টির সর্বশ্রেষ্ঠ উত্তম জীব, এটা আমরা জানি। আল্লাহ ভগবান খোদা তাআলা তিনি কিন্তু এই কথাটাই বলেছিলেন। সুতরাং এই মানবিক বা এই মানুষ ইউনিকলি সুপিরিয়র হওয়ার ফলেও কিন্তু তারা কিন্তু এনভায়রনমেন্টাল ফোর্সটাকে নানান ভাবে কিন্তু ক্ষতিগ্রস্ত করছে, এবং সেটা কিন্তু আমরা দেখেছি। বিশেষ করে এই প্যারাডাইমের মূল যে জায়গাটা সেটা হচ্ছে পজিটিভ ফিলোসফি, যেটা অগাস্ট কোথের চিন্তার কথা আমি বলেছি, যেটা আমি ডক্টর জিসি দেবের চিন্তার বস্তুতান্ত্রিক ডেভেলপমেন্টের কথা, বস্তুতান্ত্রিক ফিলোসফির কথা বলেছি। সেটার সাথে যদি আজকের গ্লোবালাইজেশনের ইম্প্যাক্টের কথাটা বলি, ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের কথা বলি, তাহলে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন যদি ধরি, ফ্রেঞ্চ রেভলিউশনের কথা সেখানে চলে আসে। নানান ধরনের রেভলিউশনের ফসল কিন্তু আজকের এই ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন। সুতরাং সেই জায়গাটা কিন্তু ফোকাস যে জায়গাটা করেছে সেটা হচ্ছে বিংশ শতকের সেই মধ্য যে সময়টা, সেই জায়গাটার কথা কিন্তু আমি সন্দেহ বলতে পারি। এই জায়গাটা যে সমস্ত তাত্ত্বিকরা তাদের কন্ট্রিবিউশন করেছেন সেই জায়গাটা বেসিক্যালি হিউম্যান এক্সেপশনালিজম প্যারাডাইমের জায়গাটা। এবং লাস্টলি আমি যে প্যারাডাইমের কথা বলবো সেটা হচ্ছে সোশ্যাল প্যারাডাইমের কথা। এখানে যে কথাটা বলা হচ্ছে সেটা হচ্ছে হিউম্যানস আর সুপিরিয়র। এখানেও কিন্তু আমরা বলছি মানুষই সুপিরিয়র, মানুষ হচ্ছে বেস্ট, মানুষ হিউম্যানস আর দ্য বেস্ট ক্রিয়েশনস অফ গড অর অলমাইটি। নো ডাউট সেটা কিন্তু বলছি আমরা, কিন্তু এই মানুষ যেটা করছে যে আনলিমিটেড রিসোর্সকে কিন্তু নানান ভাবে তারা নষ্ট করছে, ক্ষতিগ্রস্ত করেছে, এবং যেটা কিনা সোসাইটির উপরে মারাত্মক ধরনের প্রভাব বিস্তার করেছে। সুতরাং এই তিনটা প্যারাডাইম কিন্তু আমাদের ভীষণ ভীষণ দরকার। আমার ইয়াং জেনারেশনকে বলবো যদি কেউ ইন্টারেস্টেড থাকে সেটা ফার্দার স্টাডি করার জন্য, পরবর্তীতে আশা করি তারা সে বিষয়গুলো জানতে পারবে। আমি এই জায়গায় একটু কথা বলতে চেয়েছিলাম স্যার। আমার এখানে একটু জানতে চাওয়া ছিল যে আপনি শুনতে পাচ্ছেন স্যার? নিশ্চয়ই আমি শুনতে পাচ্ছি জুয়েল।
স্যার এই যে আপনি যেটা বলছেন যে ডমিনেন্ট সোশ্যাল প্যারাডাইমে আমরা দেখছি যে এখন আনলিমিটেড যে রিসোর্স সেটা নিশ্চয়ই প্রকৃতি আমাদেরকে অনেক সুযোগ সুবিধা করে দিয়েছে তার যে সম্পদ ব্যবহার করার জন্য, কিন্তু আমরা যেভাবে যত্রতত্র ভাবে সম্পদ ব্যবহার করছি, যেভাবে আমরা প্রাকৃতিক সম্পদকে নষ্ট করছি, এই যে ভবিষ্যতের জন্য আমরা আসলে আমাদের যে ভবিষ্যৎ জেনারেশনের কথা আমরা বলছি তাদের জন্য আমরা আসলে কি রেখে যাচ্ছি, তাদের জন্য কি আমরা কি যা রেখে যাওয়ার কথা সেটা না করে আমরা যে ধ্বংস করে দিচ্ছি সব, অথবা নিজেরাই যে সবকিছু বক্ষণ করছি গ্রহণ করছি আমাদের বিলাসিতার জন্য, অথবা আমাদের যে কখনো কখনো আমরা উন্নয়নের নামেও সেই কাজটা করছি, এটা কতটুকু আসলে নৈতিকতার জায়গা থেকে নৈতিকতার জায়গা থেকে ব্যাখ্যা করা যায় এবং সমাজতত্ত্বের জায়গা থেকে ব্যাখ্যা করা যায়? জুয়েল, অসংখ্য ধন্যবাদ। আসলে একদম তুমি ঠিকই ধরেছো। তুমি যদি জীবনানন্দের একটা কবিতা লাইন আছে, অদ্ভুত আধার আজ এসেছে, যদি এরকম করে বলি আমরা, আবার ধরো 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 যে আমরা যদি এরকম করে বলি যে আজকে আসলে পৃথিবী অন্ধকার নেমেছে, আবার যদি আমি যে কথাটা মনে করার চেষ্টা করছিলাম সুকান্তর সেই কবিতাটা, যে নতুন প্রজন্মের জন্য এই পৃথিবীকে বাসযোগ্য করে তুলবো, এটাই আমার অঙ্গীকার, দৃঢ় অঙ্গীকার। এই যে সুকান্তের যে বিখ্যাত কবিতার লাইনটা সবসময় আমরা জানি, অথবা জীবনানন্দের যে কবিতার লাইনটা আমরা বলি যে অদ্ভুত আধার আজ এসেছে পৃথিবীতে, আসলে আসলে তাই, যে পরিবেশটাকে কিন্তু আমরা নষ্ট করে ফেলছি। হ্যাঁ, পরিবেশটাকে কিন্তু আমি আমরা বলতেই পারি যে পরিবেশটাকে কিন্তু সোশ্যালি বা মানুষ কিন্তু পরিবেশটাকে নষ্ট করে ফেলছে। হ্যাঁ, এটা কেমন, আমি কিন্তু উদাহরণ বলেছি একটু আগেই, যে আমি সুন্দরবনের কথা বলেছি, যে সুন্দরবন আমাদেরকে বাঁচিয়ে রেখেছে, মায়ের মতো ধাত্রী মাতা হিসেবে রোল প্লে করছে, অথচ সেই জিনিসটাকে, সেই সুন্দরবনকে কিন্তু আমরা নষ্ট করে ফেলছি। আমি আমার উদাহরণ দিয়ে বলেছি যে আমার যেহেতু সেখানে বাড়ি সুন্দরবনের কাছেই, যে আমরা গাছ কেটে ফেলছি, আমরা একটু ভাবছি না, অথচ একটা গাছ আমরা লাগাচ্ছি না। হ্যাঁ, আমরা লাগাচ্ছি না। এই যে চিন্তাগুলো, এই যে ভাবনাগুলো, অর্থাৎ মানুষ যদি সচেতন না হয়, মানুষ যদি এটাকে কথার কথা মনে করে থাকে, তাহলেই কিন্তু আসলে কখনো এই যে আনলিমিটেড রিসোর্স আছে সেই রিসোর্সকে কিন্তু রক্ষা করতে পারবে না। জুয়েল, স্যার আপনাকে ধন্যবাদ সুন্দর একটি ব্যাখ্যা দেওয়ার জন্য। স্যার আমি আরেকটু বিস্তারিত আপনার কাছে জানতে চাইবো, বিশেষ করে উন্নয়নের কথা আমরা বলছি অথবা টেকসই উন্নয়নের কথা আমরা বলছি, কিন্তু আমরা দেখছি যে টেকসই উন্নয়নের কথা বলে অথবা উন্নয়নের কথা বলে আমরা হয়তো রাস্তাঘাট নির্মাণ করছি গাছপালা কেটে, অথবা জলাশয়ের উপর দিয়ে আমরা হঠাৎ করে আমাদের যে কৃষি জমি সেই কৃষি জমিকে নস্যাৎ করে বাড়িঘর নির্মাণ করছি, জনসংখ্যা বাড়ছে একই সঙ্গে। আবার আমরা যদি আপনি দুর্যোগ বিজ্ঞান দুর্যোগ ব্যবস্থাপনার উপরে আপনি পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন, তো আপনার সেই বিষয়গুলো একেবারে স্পষ্ট ধারণায়ন থেকে একটু ব্যাখ্যা করেন যে এই যে আমরা পরিবেশের উপরে ব্যাপক মাত্রায় পরিবেশকে প্রভাবিত করছি, তাতে করে কিভাবে আমরা মনুষ্য সৃষ্ট দুর্যোগকে আমরা ডেকে নিয়ে আসছি? ধন্যবাদ তোমাকে। আসলে এই কথাটা আমি কিন্তু শুরুতে বলেছি, বা আমার আলোচনার মধ্যে দিয়ে কিছুটাও কিন্তু আসছে, যে দুইটা ভাবে দুর্যোগ বেসিক্যালি মানুষের জীবনকে প্রভাবিত করে। তার মধ্যে একটা হচ্ছে ম্যানমেড ডিজাস্টার, তাই না? আসলে মানুষ কিন্তু ডিজাস্টার ডেকে আনে, মানুষ কিন্তু ডিজাস্টারের জন্য অনেকটা দায়ী কখনো কখনো। সেটার একটা হতে পারে, তুমি একটা কথা বলেছো যে ওয়েটল্যান্ড বা যে জমিগুলো আছে সেই জমি কিন্তু আজকে নেই। হ্যাঁ, এই জমি কিন্তু কি হচ্ছে, যে আমরা বিশাল বিশাল কিন্তু ইমারত তৈরি করছি। জমি কি করছি আমরা, সেই জায়গাগুলো আমরা ভরাট করে সেখানে কিন্তু বিশাল বিশাল ইমারত তৈরি করছি, তাই না? আমাদের বৃক্ষ যেটা আমাদেরকে বাঁচিয়ে রেখেছে, যেটার থেকে আমরা বেঁচে থাকি, সেটাকে কিন্তু আমরা কেটে ফেলছি। হ্যাঁ, ভরাট জায়গাগুলো, জলাশয়গুলো আমরা ভরাট করছি। আমার পাশে একটা আমি গাছ লাগাচ্ছি না, অথচ গাছ কেটে ফেলছি। যত্রতত্র আমি কি করছি, ময়লা ফেলছি। এরকম অনেক উদাহরণ কিন্তু আমরা বলতে পারবো। সুতরাং এই জায়গা থেকে বের হয়ে আসা বা উত্তরণের জায়গাটা আমি মনে করি আমার নতুন প্রজন্মের যারা আছে, ইয়াং জেনারেশন আছে, তাদেরকে এটা ফিল করতে হবে, মানবিক হয়ে উঠতে হবে। মনুষ্যত্বের জায়গাটা কিন্তু খুব খুব করে দরকার। আমি কেন আজকে ডক্টর জিসি দেবের ফিলোসফির কথাটা বললাম, যে তার যে সমন্বয় যে মতবাদ, অর্থাৎ তিনি আধ্যাত্মিকতা এবং তিনি
মেটেরিয়ালিজম বা বস্তুবাদের কম্বিনেশন করে তিনি বলছেন, সমন্বয়বাদ অর্থাৎ দুইটার কম্বিনেশন করে উন্নয়নের জায়গাটাকে তিনি চিন্তা করার কথা বলছেন। সেই জায়গাটাই কিন্তু তিনি মানবতা এবং মনুষ্যত্ব বোধের জায়গাটার কথা তিনি বলছেন। আমি খুব জোর করে বলতে চাই, মানুষকে মানুষ হয়ে উঠতে হবে, মানবিক হয়ে উঠতে হবে। তাকে তার যে ভ্যালুস, তার যে মূল্যবোধ, তার যে আদর্শ, তার যে সংস্কৃতি, তার যে মানবিক হয়ে ওঠা, একে অপরের প্রতি সহনশীলতা, তার যে ভালোবাসা, মমত্ববোধ, স্নেহ, অর্থাৎ নিজের জীবনকে ভালোবাসা, যেমন পারস্পরিক শ্রদ্ধাবোধ, একে অপরকে সম্মান করা, এই জায়গাটা কিন্তু যদি খুব খারাপ হয়ে যায় তাহলে কিন্তু পরিবেশের উপরে মারাত্মক প্রভাব ফেলবে। তুমি যে জায়গাটা ইঙ্গিত করছো আমি বুঝতে পারছি যে ন্যাচারাল এনভায়রনমেন্টটাকে আমরা নানান ভাবে নষ্ট করছি। তো ন্যাচারাল এনভায়রনমেন্টটাকে যদি সুন্দরভাবে তৈরি করতে চাই, সেই জায়গাটা কিন্তু মানবিক হয়ে উঠতে হবে। প্রত্যেক মানুষকে এই জায়গাটা কিন্তু বুঝতে হবে। যদি আমি না বুঝি, আমরা যদি না বুঝি, তাহলে কিন্তু পরিবেশ যে আমাদের চরম শত্রু হয়ে উঠেছে আজকের করোনা তার সুন্দর প্রমাণ, সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। জুয়েল, স্যার আমি একটু বলি স্যার। জি স্যার, নিশ্চয় আমি একটু বলি স্যার। সেটা হচ্ছে স্যার, তাহলে কি এটা কি ব্যাপারটা কি এরকম যে আমরা যে তথাগত উন্নতির দিকে যাচ্ছি, এটা কি অনেক সময় কি পরিবেশের জন্য হুমকি বা অন্তরায়? হ্যাঁ, এক্স্যাক্টলি। তুমি যেটা বলছো যে উন্নয়নকে তো তুমি থামিয়ে রাখতে পারবে না। আমি একটা উদাহরণ দিয়ে যদি বলি যে ধর আজকের প্রজন্ম হচ্ছে ইন্টারনেট বেস প্রজন্ম হয়ে উঠছে। তারা সকালবেলা ঘুম থেকে ওঠার পরে তার হাতে পত্রিকার বদলে দেখছি যে ইন্টারনেট, পত্রিকার পদে পদে দেখছি যে আইসিটির অবাধ প্রভাব। কিন্তু আমি তো আমার সন্তানকে, তুমি তো তোমার সন্তানকে, আরেকজনকে সন্তানকে বলতে পারছে না যে আমি আমি দ্বারটাকে রুদ্ধ করে দিব, আমি দরজা বন্ধ করে দিব। এটা কিন্তু তুমি বলতে পারছো না, তার বলার সুযোগ নেই, কারণ ওরা কিন্তু অবাধ এই গ্লোবালাইজেশনের যুগে কিন্তু বড় হচ্ছে। তাহলে ওরা যেটা করতে পারে যে ওদেরকে ভালো এবং মন্দের যে জায়গাটা, ভালো এবং মন্দ কি, এই জায়গাটা বোঝার মতো যে মানবিক আবেদন বা যে বিবেকের জায়গাটা, সেই জায়গাটাই কিন্তু ওদেরকে মোটিভেট করতে হবে। কে করবে? এটা করতে পারে তোমার পরিবার, আমার পরিবার, এটা করতে পারে সমাজ, এটা করতে পারে শিক্ষক। যদি এই জিনিস, কারণ আজকের এই শিশুটি যে জন্ম নিচ্ছে, এই 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 আইসিটি বেস বা ইন্টারনেট বেস যে প্রজন্ম আজকে জন্মগ্রহণ করছে, ওকে কিন্তু ওই সুযোগ থেকে আমি বঞ্চিত করতে পারবো না। তুমি চাইলেও বঞ্চিত করতে পারবে না, কারণ চতুর্দিকে কিন্তু ওর অবাধ প্রভাব আছে। তাহলে তাকে যেটা বলতে হবে, দেখো বাবা, এইটা ভালো, এটা মন্দ, এটা সত্য, এটা মিথ্যে, এই জিনিসটা কনসিয়াস বা বিবেক বোধের জায়গাটা কিন্তু জাগ্রত করতে হবে। তাহলে তুমি যে প্রশ্নটা আমাকে করেছো যে আজকের উন্নয়নের জায়গা থেকে, উন্নয়ন অবশ্যই হবে, উন্নয়নকে কিন্তু তুমি গলা চেপে রাখতে পারবে না। তুমি চাইলে, আমি চাইলে কিন্তু আমরা কিছু কিন্তু গলা চেপে ধরে রাখতে পারবো না। কারণ কারা আজকের এই সমাজটাকে বদলে দিচ্ছে? তুমি আমি হয়তো একটা 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 শক্তি, আজকের মিডিয়া একটা শক্তি, সোশ্যাল ট্যাঙ্কস যারা আছে তারা তারা একটা সিভিল সোসাইটি মানুষ, যারা তারা একটা শক্তি হিসেবে কাজ করতে পারে। কিন্তু আজকের পলিসি মেকার কিন্তু আজকে যারা পার্লামেন্ট মেম্বার হচ্ছে, সেটা আজকে বাংলাদেশ নয়, সারা বিশ্বে পলিসি মেকার যারা হচ্ছে, সেই জায়গাটাই কিন্তু তারা বিভিন্ন ধরনের পলিসি কিন্তু তৈরি করছে। তো সেই জায়গাটা আমার বলে রাখা যে অবশ্যই সেই জায়গাটায় যেন বিজনেসম্যানরা সেই জায়গাটায় না যায়, সেই জায়গাটায় যেন সত্যিকারের পলিটিশিয়ান, রাজনীতিবিদ, বঙ্গবন্ধুর কথা বলতে হয়, তিনি কিভাবে বঙ্গবন্ধু হয়ে উঠেছিলেন, তার যে ত্যাগ, তার যে মননের জায়গা, তার যে সাহস, অকুত ভয়, দেশকে ভালোবাসা এবং বঙ্গবন্ধু হয়ে ওঠার যে মানবিকতা। আমি আজকের এই অনুষ্ঠান থেকে রাজনীতিবিদদেরকে আহ্বান জানাবো যে তারা যেন এমন হয়ে ওঠেন, কারণ তারা হচ্ছে পলিসি মেকার, তারা পার্লামেন্টে যান, তারা নীতি প্রণয়ন করেন, তাদেরকে কিন্তু এই জায়গাটায় দরকার। কেন এই প্রসঙ্গটা আসছে? তোমার প্রশ্ন ছিল যে স্যার আজকে তো আমরা অনেক এগিয়ে যাচ্ছি, কিন্তু এগিয়ে যাচ্ছি, সেই এগিয়ে যাওয়াটা কি আমাদের জন্য কোনো ক্ষতিকারক কিছু নয় কি না? হ্যাঁ, নিশ্চয়ই। ডেভেলপমেন্টকে তুমি কখনো পিছু টান করতে পারবে না, কখনো তাকে পিছিয়ে আনতে পারবে না। ডেভেলপমেন্ট চলবে তার নিজস্ব গতিতে, হয়তো প্রকৃতি যদি কখনো তাকে থমকে না দেয়। উদাহরণস্বরূপ আজকে করোনা, হাজার হাজার কোটি টাকা মানুষের কিন্তু আজকে তাদের নষ্ট হয়ে যাচ্ছে, বিজনেস থেকে শুরু করে সমস্ত জায়গায়। তো সেই জায়গায় কিন্তু আজকে ডেভেলপমেন্ট কিন্তু থমকে দাঁড়িয়েছে। প্রকৃতি একমাত্র বোধহয় থমকে দাঁড়িয়ে দিতে পারে, যেটা আমরা দেখছি করোনা। তো ডেভেলপমেন্ট চলতে থাকবে। ডেভেলপমেন্টকে যেটা করতে হবে সেটা হচ্ছে সেটা যেন সাস্টেনেবল হয়। কারণ এই শব্দটা নানান ভাবে অনেকে ব্যাখ্যা করে থাকে, সাস্টেনেবল, টেকসই, টেকসই। আরে সেটা কিভাবে আমরা সাস্টেনেবল করবো, টেকসই করবো, সেই জায়গাটা চিন্তা করতে হবে। আমি সেই জায়গাটায় জোর দিব একজন সমাজবিজ্ঞানের শিক্ষক এবং ছাত্র হিসাবে, একজন ডিজাস্টার নিয়ে কিছুটা চিন্তা, যেহেতু এখন আমি পড়াশোনা করি এই জায়গাটায়, সে জায়গা থেকে বলতে চাই, সবকিছুকে মাথায় রেখে
আমার কোন ধরনের পরিবেশের প্রবলেম গুলো আছে, আমার সোসাইটি কি ধরনের প্রবলেম আছে, সবকিছুকে মাথায় রেখে সাস্টেনেবল ডেভেলপমেন্টের চিন্তা করতে হবে। কারণ ডেভেলপমেন্ট আমি যদি দ্বারটাকে রুদ্ধ করে দিয়ে বলি ডেভেলপমেন্ট সম্ভব নয়, তাহলে কিন্তু ডেভেলপমেন্টের গলা কিন্তু চেপে ধরতে পারবো না। যে কোনো প্রজন্মের জন্য কিন্তু ডেভেলপমেন্ট দরকার আছে, কিন্তু সেই জায়গাটা আমাকে মানবিক হতে হবে, আমাকে প্রাণের থেকে ভালোবাসতে হবে, তাহলে কিন্তু আমি বলতেই পারি যে সুন্দর একটা ডেভেলপমেন্ট আমরা আশা করতে পারি। ধন্যবাদ কবির। স্যার, আপনি একটা গুরুত্বপূর্ণ টপিক আপনি বলেছিলেন যে আরো শেষের দিকে আলোচনা করবেন, সেটা হচ্ছে যে আমরাও জানতে আগ্রহী যে এনভায়রনমেন্টাল ইনজাস্টিস, বা যেটাকে যেমন বাংলা বলতে পারি যে পরিবেশগত অবিচার, বঞ্চনার ব্যাপার আছে এখানে। ওইটা যদি আমাদের একটু বিস্তারিত বলতেন সবার উদ্দেশ্যে। নিশ্চয় কবির, ধন্যবাদ তোমাকে। আসলে এই কথা কিন্তু অলরেডি কিন্তু আসছে যে হ্যাঁ, আমার যে থিওরি বা আমার যে চিন্তা বা দর্শনের জায়গা দিয়ে আমি শুরু করেছিলাম, এই আজকে মনে হচ্ছে যে এইটার সাথে চমৎকার মিলে গেছে। হ্যাঁ, একদিকে হচ্ছে বস্তুতান্ত্রিক উন্নয়ন, যেটাকে আমরা গ্লোবালাইজেশন বলছি, গ্লোবালাইজেশনই যে বাজর একটা খুব চমৎকার শব্দ, সব মানুষ এটাকে ক্যাচি ওয়ার্ড হিসেবে ধরে নিচ্ছে। এই গ্লোবাল কিন্তু এটি হচ্ছে বস্তুতান্ত্রিক উন্নয়ন, এটাকে কিন্তু আমি দারু কিন্তু রুদ্ধ করতে পারছি। হ্যাঁ, আবার আমি মানবিকতার কথা বলেছি, আমি মনুষ্যত্বের কথা বলেছি, আমি জীবনানন্দের কথা বলেছি, আমি আমি আমার কথা বলেছি, এবং সাথে আমি আমি সার্বিক বিষয় কিন্তু আনার কথা বলেছি। এবং ইতিমধ্যে কিন্তু এনভায়রনমেন্টাল ইনজাস্টিসটা কিন্তু চলে আসছে। কিভাবে সেটা? পরিবেশকে কিন্তু আমরা অবিচার করছি। কিভাবে সেটা অবিচার করছি? সেটা এরকম করে বলতে পারি যে আমরা এয়ার পলিউশন করছি, যত্রতন্ত্র আমরা বায়ু দূষণ করছি, আমরা ওয়াটার পলিউশন করছি, পানি দূষণ করছি, তাই নয় কি? আমরা এন্টি এনভায়রনমেন্টাল অ্যাক্টিভিটিস করেই চলেছি নানান ধরনের। বিভিন্ন ধরনের আইন আছে আমাদের, সেই আইনে কিন্তু আমরা প্রয়োগও দেখছি না। তাহলে এই যে জায়গাগুলো, এই জায়গাগুলো কিন্তু ডেফিনেটলি আমি বলতে পারি যে এটা কিন্তু আসলে ইনজাস্টিস। খাতা কলমে আমাদের অনেক কিছু আছে, আমার সরকার অনেক কিছু করছে, আমার ডেভেলপমেন্ট অ্যাক্টিভিস্টরা অনেক ধরনের কাজ করছে, সবাই করছেন, কিন্তু সেই জায়গাটাকে যে কম্প্যাক্ট ওয়েতে যদি আমরা কাজ না করি, বা একটা আমি বলবো যে বাইন্ডিংস যদি সেখানে না থাকে, অথবা আমি যদি বলি সেখানে যদি সেখানকার কোঅর্ডিনেশনটা যদি ঠিকভাবে না থাকে, কারণ পলিসি কিন্তু অনেক কিছুই আছে, সুন্দর সুন্দর আমাদের পলিসি আছে, আমি গভর্নমেন্টকে সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই, সাথে সাথে এটার কোঅর্ডিনেশনটা কিন্তু মারাত্মক ধরনের। কারণ কিনা ইতিমধ্যে জুয়েল বলেছে আমার পিএইচডি বিষয় ছিল ডিজাস্টার রিস্ক রিডাকশন ইন্টারভেনশন বাংলাদেশ, সেখানে দেখেছি আমার কিন্তু চমৎকার ডিজাস্টারের বা পলিসি কিন্তু আছে। সেই পলিসির মধ্যে যে জিনিসটা আমি দেখি যে সমন্বয়হীনতার কিন্তু প্রচন্ড অভাব রয়েছে। হ্যাঁ, সমন্বয়হীনতার প্রচন্ড অভাব রয়েছে। সেখানে কিন্তু একজনের সাথে আরেকজনের, প্রত্যেকটা সেক্টরের মাননীয় প্রধানমন্ত্রী থেকে শুরু করে ইউনিয়ন পর্যন্ত যে এসওডি স্ট্যান্ডিং অর্ডার অন ডিজাস্টার আছে, সেখানে কিন্তু পরিষ্কারভাবে বলা আছে কার কি ধরনের রেসপন্সিবিলিটি। কিন্তু কখনো কখনো দেখা গেছে যে প্র্যাকটিক্যালি আমি যেটা দেখেছি যে সব ক্ষেত্রে কিন্তু কিছুটা কখনো কখনো সমন্বয়হীনতা কাজ করেছে। তো এই যে সমন্বয় বা কোঅর্ডিনেশনের যে বিষয়টা, আমি বলবো এই বিষয়টা যদি গুরুত্ব দেওয়া হয়, তাহলে এনভায়রনমেন্টাল জাস্টিস বলে যে শব্দটা বলা হচ্ছে, আমি ইনজাস্টিস বলছি না, জাস্টিস বলে যে শব্দটা হচ্ছে, সেই জাস্টিসের জায়গাটা কিন্তু সুন্দরভাবে হতে পারে। এবং সেক্ষেত্রে এই মানুষ, এই সোসাইটির মানুষ যে যার জায়গায় ওন করা, বিষয়টাকে হৃদয়ঙ্গম করা, ভালোবাসা, যার যে রেসপন্সিবিলিটি, সেই রেসপন্সিবিলিটিটাকে পালন করে থাকায়, একজন পলিসি মেকারের যে রেসপন্সিবিলিটি, একজন শিক্ষকের যে রেসপন্সিবিলিটি, একজন সাধারণ মানুষের যে রেসপন্সিবিলিটি, সেই জায়গাগুলো যদি আমরা সুন্দরভাবে করতে পারি, তাহলে আমার মনে হয় যারা এনফোর্সমেন্ট নিয়ে কাজ করে তাদের যে রেসপন্সিবিলিটি, মিডিয়ার যে রেসপন্সিবিলিটি, তাহলে আমরা সবাই যদি কম্বাইন্ডলি যদি কাজ করি, কোঅর্ডিনেশনটা যদি সুন্দরভাবে হয়, তাহলে আজকের এসওডি গভর্নমেন্টের সেটাও খুব ভালোভাবে কাজ করবে। এবং আজকের আমাদের যে এনভায়রনমেন্টাল ইনজাস্টিস কখনো কখনো আমরা করছি বা অবিচার যেটা করছি, সেটাও সুন্দরভাবে হবে বলে আমি বিশ্বাস করি। জি স্যার, আপনি যথার্থই বলেছেন স্যার, একদম ঠিক বলেছেন স্যার। আমি আরেকটু বিষয় নিয়ে আপনার সাথে আমি একটা মতামত দিতে চাই স্যার। ইদানিং কালে দেখা যাচ্ছে যে স্যার আমাদের চারপাশে আমাদের অধিক জনসংখ্যা তো একটা বড় কারণই, আমরা প্রচুর লো ল্যান্ড আমরা ভরাট করে আমরা বসতবাড়ি করছি। এর ফলবর্তীতে স্যার আমাদের কিন্তু সম্পূর্ণভাবে আমদানি নির্ভর হয়ে যাচ্ছে, অর্থাৎ বিদেশ থেকে এনে আমাদেরকে চলতে হচ্ছে। এটা কিন্তু স্যার আমাদের পরবর্তী প্রজন্মের জন্য মনে করি আমি একটা বড় ধরনের ঝুঁকি তৈরি করে রাখছি আমরা, কারণ পৃথিবীর প্রত্যেকটা দেশই এখন পরিবেশগত ঝুঁকিতে আছে। এখন একটা পর্যায়ে গিয়ে যদি তারাও আমাদেরকে
কাছে যদি ওদের প্রোডাক্টগুলো পণ্যগুলো না বিক্রি করে, তাহলে আমাদের কিন্তু চলা অনেক কষ্ট হয়ে যাবে, ভবিষ্যৎ প্রজন্ম কিন্তু হুমকির মুখে পড়বে, বিশেষ করে খাদ্য নিরাপত্তা ক্ষেত্রে। আমি গ্রামগঞ্জে প্রচুর স্যার যাওয়া আসা করি, গ্রামগঞ্জে গিয়ে দেখলাম যে স্যার ওখানে মানে বসত বাড়ির ফলে প্রচুর পরিমাণ আবাদি জমি পরিমাণ উল্লেখযোগ্য হারে বিভিন্ন জায়গায় কমে যাচ্ছে স্যার। এর ফলে জায়গা করে নিচ্ছে আবাসন শিল্প এসব। এর ফলে স্যার আমাদের আসলে আমরা যেটা অলরেডি এটার অনেক নেতিবাচক প্রভাব পাওয়া শুরু করছে স্যার। হ্যালো। জি স্যার। হ্যাঁ, না ডেফিনেটলি ফুড সিকিউরিটি একটা অন্যতম প্রধান জায়গা, সেটা কিন্তু আসলে যে আমার নিজের যেটা আছে, মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু এই মুহূর্তে যে কথাটা তিনি বলেছেন বা বলছেন করোনাকালীন সময়, যে এক টুকরো জমি ফেলে রাখা যাবে না, তাই নাকি? কথাটা একদম মারাত্মক সত্য কথা। কারণ আমি যদি ডিপেন্ডেন্সি আমার থাকে, তাহলে সেটা ডেফিনেটলি প্রত্যেকটা স্তরে, সেটা আমদানির ক্ষেত্রেও হোক বা প্রত্যেকটা স্তরে কিন্তু আসলে ডিপেন্ডেন্সি নেচারটা তৈরি হয়ে যাবে, তাই না? তো সেই জায়গা থেকে আমি আশা করবো যে আমাদের যা আছে, আমার যা আছে, আমাদের যে সম্পদ আছে, সেই সম্পদের সুষম বন্টন করতে হবে। যদি করা যায় যে একটুকু জমি আমরা ফেলে রাখবো না, তাহলে কিন্তু অবশ্যই আমাদের ডেভেলপমেন্টটা সুষম ডেভেলপমেন্ট হবে বলে আমি বিশ্বাস করি। জি স্যার। স্যার আমরা প্রায় 1 ঘন্টা হয়ে গেছে আমাদের আলোচনা স্যার, নিশ্চয়ই আমাদের সাথে অনেকে যুক্ত ছিলেন, আমরা আপনার কথা বলতে খুব মুগ্ধের মতো শুনছিলাম স্যার। আমি স্যার আমাদের তরুণ প্রজন্মের হয়ে একটা কথা আপনাকে জিজ্ঞেস করতে চাই, যে আমাদের এখনকার প্রজন্মের কাছে একটা জিনিস খুবই লক্ষণ করা যাচ্ছে, যে সবাই স্যার প্রযুক্তির উপর ভীষণভাবে নির্ভরশীল হয়ে গেছে। সবাই যে যার মতো মোবাইল নিয়ে ব্যস্ত, কম্পিউটার নিয়ে ব্যস্ত, প্রতিমাত্রা ইন্টারনেটে ব্যস্ত, অর্থাৎ চারপাশে কি হচ্ছে তারা কিন্তু তারা খেয়াল করতেছে না। তো এই অতিমাত্রায় প্রযুক্তির ব্যবহার আমাদের পরিবেশের জন্য কি হুমকি বয়ে নিয়ে আসতে পারে কিনা? এটা সার্টেনলি আসলে খুব স্বাভাবিক বা সাদামাটা ভাবে বললে তো আসলে বলতেই পারা যায় যে এটার একটা নেগেটিভ ইম্প্যাক্ট তো অবশ্যই আছে, যে আমরা অতিমাত্রায়, বিশেষ করে ইয়াং জেনারেশন অতিমাত্রায় কিন্তু মানে যান্ত্রিক সভ্যতার উপর নির্ভরশীল হয়ে পড়েছে, তাই না? তো এটা অবশ্যই এর থেকে বের হয়ে আসতে হবে আমাদের। এটাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। এর ব্যবহারটা অবশ্যই সেটা যেন কম্প্যাক্ট হয়, ভালো মন্দ বিবেচনা করে কতটুকু আমি নিব। প্রযুক্তিকে তো আমি অস্বীকার করতে পারছি না, আমরা কেউ অস্বীকার করতে পারছি না, সুতরাং সেটাকে তার ভালো মন্দ বিচার বিবেচনা দিয়ে কতটুকু নেওয়া দরকার নতুন প্রজন্মের কাছে, আমি সেই আহ্বান জানাবো। আমি বিশ্বাস করি তারা সবাই অনেক ম্যাচিউর, অনেক ভালো বুঝে, তাদের চিন্তা ভাবনার লেভেল অনেক হাই। শুধুমাত্র যন্ত্রের উপর নির্ভর হলে চলবে না, তাদের মানবিক হয়ে উঠতে হবে, বই পড়তে হবে, সুন্দর চিন্তা লালন করতে হবে, প্রকৃতিকে ভালোবাসতে হবে, জি, এবং মানবিক মূল্যবোধের জায়গাটা তাদের জাগরিত করতে হবে। যেটাই ইয়াং জেনারেশনের কাছে আমার মনে হয়। এক্ষেত্রে স্যার সচেতনতার বিকল্প নেই স্যার, আমি মনে করি। রাইট। স্যার ধন্যবাদ স্যার। আমাদের প্রায় 1 ঘন্টা হয়ে গেছে, 1 ঘন্টা বেশি। আমাদের অনুষ্ঠানটা 1 ঘন্টা নিয়ে আমরা সময় নিয়ে চালাই। আপনাদের আলোচনা আমাদের শুনছিলাম। জুয়েল হয়তো এখন যুক্ত হবে। জুয়েল, আমার কাছে মোটামুটি যা জানার ছিল স্যারের কাছে, মোটামুটি আমি স্যারের কাছে প্রশ্ন করেছি, জেনেছি। তুমি অত জানতে, এখন তোমাকে স্যারকে যদি কিছু বলার থাকে, আমার অনুষ্ঠান হয়তো শেষের দিকে, তুমি যদি কিছু বলতে চাও স্যারকে। জুয়েল সাউন্ড শুনতে পাচ্ছেন? হ্যাঁ, মিউট করা, মেবি মিউট করা। ধন্যবাদ আমাদের প্রিয় শিক্ষক ডক্টর তুহিন রায় স্যারকে। আমি স্যার অনেকগুলো বিষয় এখানে নিয়ে এসেছেন, তত্ত্বীয় আলোচনার পাশাপাশি ব্যবহারিক যে পরিবেশ সমাজ বিজ্ঞান সেটার প্রসঙ্গ উনি আমাদের সামনে তুলে ধরেছেন। পাশাপাশি যারা সমাজ বিজ্ঞান বিষয়ে পড়াশোনা করছেন তারা পরিবেশ সমাজ বিজ্ঞানের কোন কোন বিষয়গুলো বা পরিধির জায়গাগুলো, প্রকৃতির জায়গাগুলো নিয়ে ব্যাখ্যা করেছেন। পাশাপাশি আমরা দেখেছি যে তত্ত্বীয় জায়গায় 3টি প্রেক্ষিত ব্যাখ্যা করেছেন। আমরা এটাও দেখেছি যে উনি ব্যাখ্যা করার চেষ্টা করেছেন যারা পরিবেশ সমাজবিজ্ঞান বিষয়ে পড়ছেন তারা কোন কোন জায়গায় পরবর্তীতে কাজ করতে পারেন, কিভাবে তাদের প্রভাব আমাদের সমাজে ইতিবাচক ভাবে তৈরি করতে পারেন। এবং পাশাপাশি এটাও ব্যাখ্যা করার চেষ্টা করেছেন যারা
চিকিৎসা সেবা অথবা স্বাস্থ্য সেবা অথবা প্রকৌশল বিষয়ে পড়াশোনা করেছেন, তারা কিভাবে পরিবেশ সমাজ বিজ্ঞানের জ্ঞানকে প্রকৃতির জন্য, প্রকৃতিকে সুন্দর করার জন্য, পরিবেশের সুন্দর ব্যবস্থাপনার জন্য কাজে লাগাতে পারেন সেই বিষয়গুলো ব্যাখ্যা করার চেষ্টা করেছেন। একেবারেই প্রকৃতির ধারের কাছে গিয়ে, একেবারে তত্ত্বীয় জায়গা থেকে নয় কেবলমাত্র। যেহেতু উনি পড়াশোনা করেছেন সমাজ বিজ্ঞান বিষয়ে, ফলে উনি পরিবেশ সমাজ বিজ্ঞান বিষয়টা সম্পর্কে অনেক ভালো জানেন। এবং পাশাপাশি আমরা খুবই আনন্দিত এই জন্য যে উনি যেহেতু পিএইচডি করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ে, ফলে পরিবেশকে যখন আমরা ধ্বংস করছি, প্রকৃতির যখন আমরা ধ্বংস করছি মানুষ হিসেবে, সমাজের একজন সদস্য হিসেবে, তখন কিভাবে এই পরিবেশ আমাদের উপরে আবার দুর্যোগ হিসেবে আমাদেরকে প্রভাবিত করছে সেই বিষয়গুলো ব্যবহারিক জায়গা থেকে ব্যাখ্যা করার চেষ্টা করেছেন। পাশাপাশি কবিতার প্রসঙ্গ টেনে নিয়ে এসেছেন, সাহিত্যের কথা বলেছেন। সেই সাহিত্য আমরা জানি প্রত্যেকটা মানুষের ভিতরে সাহিত্য কাজ করে, প্রতিটা মানুষের ভিতরে কবিতা কাজ করে, প্রতিটা মানুষের ভিতরে গান কাজ করে। এই সাহিত্য আমাদের এক ধরনের অনুপ্রেরণা যোগায়, অনুরণন হিসেবে কাজ করে। আমি মনে করি যে পরিবেশের জন্য, আমাদের পরিবর্তনের জন্য কবিতাও একটা বড় নিয়ামক হতে পারে। স্যার যেটা করে যাচ্ছেন, কবিতা একটা বড় অস্ত্র। সেই জন্য এই কবিতা মানুষকে যেহেতু অনুপ্রেরণা যোগায়, আমরা সবসময় আশা রাখবো যে স্যার আমাদেরকে এই জায়গাটাই অনুপ্রাণিত করবেন এবং আগামীতে যারা যারা কাজ করতে চান পরিবেশ সমাজ বিজ্ঞান বিষয়ে, ওনাদেরকে সেই সুযোগগুলো তৈরি করে দেবেন। আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। কবির। জি ধন্যবাদ। আমরা কি আর আমাদের প্রোগ্রামের শেষের দিকে চলে আসছি। আমার মনে হয় কবির। জি স্যার, আমি শেষ একটা কবিতা দিয়ে আমার কথা শেষ করতে চাই, তোমাদের অনুমতি পেলে। জি স্যার, শিওর স্যার। আমরা তো আপনার কথা শুনতে চাই স্যার। অবশ্যই স্যার। কবিতার মধ্য দিয়ে আমি শেষ করব আমার কথা। অবশ্যই। তার আগে আমি ধন্যবাদ দিচ্ছি ডিজাস্টার পারসেপশন, যে চমৎকার একটা আলোচনার প্ল্যাটফর্ম ডিজাস্টার টকটা আমি শুরু করেছি। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমি জুয়েলকে, ধন্যবাদ জানাচ্ছি কবিরকে তার সুন্দর সঞ্চালনার জন্য। সাথে সাথে যারা আজকে দর্শক শ্রোতা আছে সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি। জানিয়ে আমার বিনীত নিবেদন, আজকের শেষ কবিতা, এটাও বোধহয় পরিবেশের সাথে কিছুটা যাবে, দিয়ে আমি বিদায় নিব। কবিতাটির নাম হচ্ছে উদ্ভট চিন্তা। এসব বলে আবার আমরা মানুষ হই, মরে যাওয়ার পর মানুষ হলে আর লাভ কি? মরে যেতে যেতে যদি একবার বেঁচে যাও কেমন লাগবে তোমার? আর যদি বেঁচে থেকে একবার মরার সুযোগ পাও তাহলেও কেমন লাগবে তোমার? মৃত মানুষ যদি বেঁচে যায় অনুভূতি বা কেমন হবে তার? এই বাঁচা মরা দুটোই বিভক্তিকায় ভাবিয়ে তোলে। তাই বাঁচা মরা উভয় কঠিন কাজ, জন্মিলে মরিতে হবে সত্য বটে অবশ্যম্ভাবে। আর এই সত্য মিথ্যার দোলাচলে বিপ্রলম্ভ সবিস্ময়, তাই বলি এসু প্রাণে প্রাণে মিলি, হৃদয়ে হৃদয় ধরি, কুয়াশার চাদর ভেদি বিফল বিবক্ষ অনন্ত অনাবিল সুখ, এ ধরণী তলে জালি উজ্জ্বল আলো। ধন্যবাদ সবাইকে। স্যার আপনাকে ধন্যবাদ স্যার, অসংখ্য ধন্যবাদ স্যার, খুবই সুন্দর কবিতা স্যার। ধন্যবাদ। আমরা তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দর্শক আপনারা ভালো থাকবেন, অনেক অনেক সুন্দর থাকবেন, পরিবেশের সঙ্গে থাকবেন, সবুজের সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ। সবাই পরিবেশ সংরক্ষণ করুন। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ সবাইকে।